তো আমাদের কি ছিল, পেনটা সরাই গেছে। তাহলে সিএসএফ এর কথা আমরা বললাম যেটা ক্লিয়ার প্লাজমা লাইক ফ্লুইড, আর হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টেম অফ ব্রেন। ব্রেনের ভেন্ট্রিকল মানে যে হলো যে হার্টের ভেন্ট্রিকলের মতো যে জায়গাটা, সেটা হচ্ছে ভেন্ট্রিকল। তো ল্যাটারাল দুই পাশে দুইটা ল্যাটারাল, এই জন্য দুইটা, আর পরটা থার্ড ভেন্ট্রিকল, তারপরটা ফোর্থ ভেন্ট্রিকল। এবং সাব অ্যারাকনয়েড স্পেস, মানে নামই বোঝাচ্ছে সাব অ্যারাকনয়েড। যে আমাদের মেনিনজাসের কাভারিং আছে, মেনিনজাস যে আছে, জুয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার। তাহলে সাব মানে নিচে, তার মানে অ্যারাকনয়েড ম্যাটারের নিচে যে স্পেসটা, সেই সাব অ্যারাকনয়েড স্পেসে থাকে। তৈরি হয়ে কোথায় এটা তৈরি হচ্ছে, করেড প্লেক্সাস। করেড প্লেক্সাস কোথায় থাকে, সবগুলো ভেন্ট্রিকলই, মানে ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ফোর্থ ভেন্ট্রিকল সবগুলোতেই থাকে। কিন্তু মানে মেইনলি প্রোডাকশনের জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল। আচ্ছা, ডেইলি তৈরি হয় এভারেজে 500 ml, এবং আমাদের সিএসএফ এর পরিমাণ হচ্ছে 150 ml। তাহলে তার মানে তৈরিও হয়, সেটা অ্যাবজর্পশনও হয়। তাছাড়া তো ডেইলি 500ই থাকতো, বা যদি বাড়তে থাকতো। তো এই করেড প্লেক্সাসটা কি আসলে? করেড প্লেক্সাসটা হচ্ছে একটা কলিফ্লাওয়ার লাইক গ্রোথ। কলিফ্লাওয়ার, হ্যাঁ। তার মানে বুঝতে পারছি যে একটা পেঁচানো গোছানো একটা, মানে ব্লাড ভেসেলস এর গ্রোথ। তো এটা তাহলে বেসিক্যালি কোথায় থাকে, যেটা আমাদের মানে গুরুত্বপূর্ণ এসিএস এর প্রোডাকশনের জন্য, ল্যাটারাল ভেন্ট্রিকল, দুই পাশে দুটো, আমরা ছবি দেখাবো। আচ্ছা, তো এটা সিক্রেশন হয়, বেসিক্যালি হয় হচ্ছে সোডিয়াম আয়নটা সিক্রেশন হয়। সোডিয়াম যখন আসে, তখন সাথে করে সে ক্লোরাইডকে নিয়ে আসে, যেহেতু নেগেটিভ, সেটা নেগেটিভকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। সোডিয়াম ক্লোরাইড যখন আসে, সাথে করে সে পানিকে নিয়ে আসে, এবং কিছু পরিমাণে গ্লুকোজকে নিয়ে আসে। এবং একই সাথে পটাশিয়াম এবং বাইকার্বনেটকে আবার সিএসএফ থেকে ক্যাপিলারিতে ঢুকা দেয়, মানে উল্টা দিকে যায়। যার কারণে এটার শেষ পর্যন্ত দেখতে হয় এরকম যে অসমোটিক প্রেশার মোটামুটি প্লাজমার সমান, সোডিয়াম কনসেন্ট্রেশন অ্যাপ্রক্সিমেটলি প্লাজমার সমান, কিন্তু ক্লোরাইড কনসেন্ট্রেশন একটু বেশি হয়, আর পটাশিয়াম কনসেন্ট্রেশন একটু কম হয়, মানে সিএসএফ প্লাজমার তুলনা যদি করি আমরা। এখন এটাই এখানে বলা হয়েছে, এটা জাস্ট দেখে নিলেই হবে যে নর্মাল সিএসএফ ক্লিয়ার এবং কালারলেস, প্লাজমার মতোই। এবং এটা যে প্রোটিন কম থাকবে একটু, প্লাজমার মতো হলেও প্রোটিন তো আর বের হবে। তারপর হচ্ছে গ্লুকোজ একটু কম থাকবে, কিন্তু ক্লোরাইড বেশি থাকবে, একটু আগে আমরা বললাম। এবং কিছু সেল থাকতে পারে, বেসিক্যালি সেল থাকবে লিম্ফোসাইট, 1 থেকে 5টা সেল, তাহলে নর্মাল। মানে সিএসএল যদি আমরা সেল পাই কম সংখ্যক, তাহলে এটা নর্মাল। বেশি পাইলে তখন আমরা চিন্তা করবো যে এটা কি হলো, এটা কি পাইজনিক মেনিনজাইটিস কিনা, বা অন্য কিছু কিনা। তাহলে আমরা সিএসএফ ফাংশন দেখি। ওই যে যা বললাম যে সিএসএফ ব্রেনটাকে হালকা করে মানে 1.5 কেজির ব্রেনটাকে 50 মিলিগ্রামের মতো করে, যেহেতু সিএসএফ এ ভাসমান থাকে ব্রেনটা। ভাসমান থাকলে একটা জিনিস কিন্তু হয়, আপনারা ওই শুনছেন কিনা যে কু ইঞ্জুরি আর কন্ট্রিকো ইঞ্জুরি, এটা শুনছেন কি কেউ? কন্ট্রিকো ইঞ্জুরি বলে একটা জিনিস আছে। না, শুনি নাই। আমি পেনটা ইউজ করা সাহস পাচ্ছি না, বললে যে আবার সেই ঝামেলা হয়। CONTRE, কন্ট্রি, COUP, মানে ওই যে কু, সেই কুর বানান কন্ট্রিকু, হ্যাঁ। মানে হচ্ছে, আমি ধরেন ব্রেনে এখানে, মানে ব্রেনে বলতে আমি হেডে যদি আমি ঘুষি দেই, তো হেড এই সাইডে ব্রেন ইঞ্জুরি হওয়ার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় মানে খুব জোরে যদি সাডেন একটা ব্লো হয়, অপর সাইডে ইঞ্জুরি হতে পারে। মানে আমার এখানে ব্লো হয়েছে, ইঞ্জুরি হয়েছে অপর পাশে ব্রেনে, ব্রেনকে ধাক্কা খেয়ে ওই পাশে ব্রেন হচ্ছে, এটা বলছে কন্ট্রিগু ইঞ্জুরি। আর কু ইঞ্জুরি এই পাশে যদি হয়। আচ্ছা, তো তাহলে এইটা শক অ্যাবজর্ব হিসেবে কাজ করে, ওয়েস্ট বেঙ্গলের জন্য কাজ করে, বা নর্মাল কথা হবে প্রেশার রেগুলেশনের জন্য কাজ করে। এক- এগুলো আসলে বলার মতো তেমন কিছু আমি লিখে দিয়েছি, যদি পড়তে মন চায় পড়বে নাকি। আচ্ছা, সিএসএফ সার্কুলেশন, এটা আমাদের লাগবে, হ্যাঁ। সিএসএফ সার্কুলেশন কিভাবে হয়, কোথা থেকে হয়? আমরা বললাম কি বেসিক্যালি বা মেইনলি তৈরি হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকলে। তো ল্যাটারাল ভেন্ট্রিকলে তৈরি হয়, মেইন প্রোডাকশন সাইট আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে এই যে হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, দেখতে পাচ্ছেন ল্যাটারাল ভেন্ট্রিকল মানে এইরকম। ওই পাশেও একটা আছে, আমরা যদি ব্রেনটাকে এইভাবে কাটছি, সেকশনে, তারপরে একটা পার্ট আমরা দেখতেছি, আরেকটা পার্ট আমরা দেখতেছি না। তাহলে এই ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে দেখেন, এই যে থার্ড ভেন্ট্রিকল, এই থার্ড ভেন্ট্রিকল, ল্যাটারাল ভেন্ট্রিকল থেকে থার্ড ভেন্ট্রিকল হচ্ছে ছোট্ট একটা সংকীর্ণ যে প্যাসেজ, সংকীর্ণ একটা জায়গা, এটার নাম হচ্ছে ফোরামেন অফ মনরো। ল্যাটারাল ভেন্ট্রিকল দিয়ে তৈরি হয়েছে থ্রু দ্য ইন্টারভেন্ট্রিকুলার ফোরামেন অফ মনরো দিয়ে, থার্ড ভেন্ট্রিকলে গেল। আর থার্ড ভেন্ট্রিকল থেকে দেখেন এই যে দিক দিয়ে এই ছোট্ট সংকীর্ণ একটা প্যাসেজ দিয়ে, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকলে আসছে। তাহলে থার্ড ভেন্ট্রিকল থেকে ফোর্থ ভেন্ট্রিকলে আসলো, সে নাম হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট, বা অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। এখন ফোর্থ ভেন্ট্রিকল থেকে দেখেন এই যে তীর দেওয়া আছে, এই যে তীর দেওয়া আছে, মানে মিডিয়ালি ঢুকবে কিছু,
দুই সাইড দিয়ে এই যে ব্রেনের চারপাশ দিয়ে সার্ভেন্ট স্পেসে এইভাবে যাবে। তো এখানে তাহলে তিনটা তিনটা ফোরামেন থাকবে, একটা হচ্ছে মাঝখানে, একটা দুই পাশে দুইটা। তাহলে মাঝখানেরটার নাম মনে রাখবেন, মিডিয়ানটার নাম হচ্ছে মেজেন্ডি, ফোরামেন অফ মেজেন্ডি, এম দিয়ে মিডিয়ান, ফোরামেন অফ মেজেন্ডি। আর ল্যাটেরাল এল দিয়ে ফোরামেন অফ লুস্কা বা লাস্কা যাই বলে। তাহলে মনে রাখা সহজ, ফোরামেন অফ লাস্কা, ফোরামেন অফ মেজেন্ডি, যাবে কোথায় সাব অ্যারাকনয়েড স্পেসে। তো স্পাইনাল কর্ডের ভিতরে ছোট্ট সংকীর্ণ কিছু প্যাসেজ থাকে, অ্যাডাল্টের সাধারণত থাকে না, সেন্ট্রাল ক্যানেল বলে, তবে সেন্ট্রাল ক্যানেলেও কিন্তু সিএসএফ থাকে। এই যে এগুলো গেল, তারপর দেখেন তীর চিহ্ন দেওয়া আছে, দেখেন তীর চিহ্ন, এই যে সিএসএফ এর মধ্যে তীর চিহ্ন, তীর চিহ্ন। এই যেখানে দেখেন অ্যারাকনয়েড ভিলাই, হ্যাঁ, তাহলে এখানে এগুলো অ্যাবজর্পশন হয়। এই যে অ্যাবজর্পশন হচ্ছে অ্যারাকনয়েড ভিলাই, অ্যারাকনয়েড গ্রানুলেশন। এখন ব্লাড ফ্লো, সেরেব্রাল ব্লাড ফ্লোটা খুব ইম্পর্টেন্ট। সেরেব্রাল মেইনলি ব্লাড ফ্লো কি দেয়, এটা হচ্ছে ক্যারোটিড আর্টারি উঠে, আমরা জানি না যে ক্যারোটিড আর্টারি উঠে, উঠার পর হচ্ছে রাইট ক্যারোটিড লেফট ক্যারোটিড আছে। তো এরপর হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড এক্সটার্নাল ক্যারোটিড। তো দুটা ইন্টারনাল ক্যারোটিড উঠবে। আর ভার্টিব্রাল আর্টারি, দুই ভার্টিব্রাল পাশ দিয়ে ভার্টিব্রাল আর্টারি উঠবে, ভার্টিব্রাল আর্টারি দুটো একসাথে হবে, বেজিলার আর্টারিতে কনভার্ট হয়, আমরা ছবি দেখলে বুঝবো। তো এই যে এরা সার্কুলার পুলিশ ফর্ম করে, সার্কুলার পুলিশ মুখস্থ করার কিছু নেই, ছবিটা মাথায় নেবেন তাহলে এটা মনে থাকবে সারা জীবন। এখন এই ব্লাড ফ্লো গুলো কন্ট্রোল হয় কি দিয়ে? আমরা কি অটোনমিক নার্ভাস সিস্টেম একটা কথা বলছিলাম কিনা, যখন অটোনমিক নার্ভাস সিস্টেম পড়াই আমরা, এই যে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, এই মানে সিম্প্যাথেটিক স্টিমুলাস এবং প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলাস হার্ট এবং ব্রেনের ব্লাড ভেসেলের উপরে খুব বেশি ইফেক্ট নাই, খুব বেশি ইফেক্ট নাই। কারণ হচ্ছে হার্ট এবং ব্রেন এত ইম্পর্টেন্ট অর্গান যে এটা যদি সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক এর উপর কন্ট্রোল থাকে তাহলে খুব বিপদ। মানে আমি হুট করে রেগে গেলাম, সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি হলে ভ্যাসো কনস্ট্রিকশনে ব্রেনে ব্লাড নাই, হার্টে ব্লাড নাই, ধস করে পড়ে মরে গেলাম, মানে এরকম হয়তো আর কি। তো যার কারণে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কন্ট্রোল না, হার্ট এবং ব্রেন মেইনলি লোকাল কিছু ফ্যাক্টর দিয়ে কন্ট্রোল হয় ব্লাড প্রেশার। যেমন এই যে সেরেব্রাল ব্লাড ফ্লো, হ্যাঁ ওদের কিছু ইফেক্ট আছে কিন্তু ওরাই মেইন কন্ট্রোলার না। এই যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন, অক্সিজেন কনসেন্ট্রেশন, এইসবের উপর ডিপেন্ড করে। তারপর কিছু সাবস্টেন্স রিলিজ করে, অ্যাস্ট্রোসাইট, সাপোর্টিং সেল অ্যাস্ট্রোসাইট, এইসব ব্লাড ফ্লো ডিপেন্ড করে। এবং এই যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেল বা হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে ব্লাড ফ্লো বাড়বে, এরকম। তাহলে আমরা একটু এটা দেখি তাহলে, মানে সার্কুলার পলিসটা কিভাবে তৈরি হলো। দেখেন এই যে এটা একটা হচ্ছে ভার্টিব্রাল আর্টারি, হ্যাঁ, এই যে উঠছে, এটা একটা ভার্টিব্রাল আর্টারি, দুটো মিলে এই যে তৈরি করলো বেজে, বেজ অফ দা আর কি ইয়াতে ব্রেনে, স্কেলের এখানে, এটা হচ্ছে বেজিলার আর্টারি। তাহলে এটা বেজিলার আর্টারি। আর এদিকে একটা আর্টারি দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, আর্টারি। আবার এই দেখেন এই যে কাটা একটা মার্জিন দেখা যাচ্ছে, এটা আসলে কাটা কিছু না, এটা আসলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এটা কিন্তু উপর থেকে উঠছে, আমি ব্রেনের নিচ অংশটা দেখতেছি, নিচের থেকে কাটছে জন্য আমি বুঝতেছি না, এটা কিন্তু এটা মানে নিচ থেকে উপরে উঠছে। তাহলে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ক্রস সেকশন দেখানো হয়েছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে এই ব্রাঞ্চ গুলো বেরিয়ে গেছে, এই যে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এই যে পাশে একটা অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এদিকে হচ্ছে এই যে ব্রেনের ভিতরে ঢুকে গেছে, এটা হচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি। আর এদিকে হচ্ছে পোস্ট, মানে কমিউনিকেটিং আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারির সাথে কমিউনিকেটিং আর্টারি। আর এদিকে অ্যান্টেরিয়র সেরেব্রাল আর্টারির মাঝখানে যেখানে একটা কমিউনিকেটিং আর্টারি, এই হচ্ছে সার্কেলটা তৈরি হলো। এখন এই যে ভিতরে ঢুকে গেল মিডল সেরেব্রাল আর্টারি, এটা খুব ইম্পর্টেন্ট। এই মিডল সেরেব্রাল আর্টারিটা আমাদের ইন্টারনাল ক্যাপসুলকে সাপ্লাই দেয়, বিশেষ করে পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল, এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ পোস্টেরিয়র লিম্ব অফ ইন্টারনাল ক্যাপসুল দিয়ে আমরা দেখাবো, মানে এই যে আমরা যে পড়ি না সেরেব্রাল ইয়া কি বলে কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, আমরা যে বলি খুবই ইম্পর্টেন্ট, ডিসেন্ডিং ট্র্যাক্ট, পিরামিডাল ট্র্যাক্ট, করোনা রেডিয়েটর হয়ে ইন্টারনাল ক্যাপসুলে নামে, মানে ইন্টারনাল ক্যাপসুলে পোস্টেরিয়র লিম্ব দিয়ে মোটর কন্ট্রোল পুরোটাই প্রায় যায়। তার মানে মিডল সেরেব্রাল আর্টারি যদি কোনো ব্লক হয়, ইসকেমিয়া বা হিমোরেজিক স্ট্রোক যদি হয়, মানে এখানে যদি এই আর্টারি ঝামেলা হয়, তাহলে ওই পোস্টেরিয়র লিম্বটা চলে যায়, মানে ড্যামেজ হয় ইন্টারনাল ক্যাপসুলে, তখন হচ্ছে স্ট্রোক, যেটা আমরা বলি আর কি, প্যারালাইসিস চ্যালিস হয়ে যায়, কারণ মোটর ফাংশন থাকে না। এই জন্য মিডল সেরেব্রাল আর্টারিটা গুরুত্বপূর্ণ। তাহলে সার্কুলার পুলিশ এই এই ফিগারটা মাথায় নিয়ে রাখবেন আর কি, যে আমার ভার্টিব্রাল আর্টারি মিলে বেজিলার আর্টারি, পোস্টেরিয়র সেরেব্রাল আর্টারি, এদিকে ইন্টারনাল ক্যারোটিড থেকে সামনে অ্যান্টেরিয়র সেরেব্রাল, পিছনে হচ্ছে কমিউনিকেটিং পোস্টেরিয়র সেরেব্রালের সাথে, আর সাইড দিয়ে
দুই মানে এই যে ব্রেনের ফোল্ডের মাঝখান দিয়ে মিডল সেরেব্রাল আর্টারি ঢুকে গেল। এটা কাজ কি? এই যে কোলাteral সার্কুলেশন দেয়, ইসকেমিক প্রোটেকশন করে। একটা বন্ধ হলে আরেকটা দিয়ে সাপ্লাই দিতে পারে, আর ব্লাড প্রেশার ইকুয়ালাইজ করতে পারে। এদিকে বেড়ে গেছে, ওদিকে গিয়ে সেটা মানে কমে গেল, কমায় দিল সেই ইফেক্টটাকে। ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার হচ্ছে আমাদের বুঝতেছি যে সেরেব্রাল ব্লাড ভেসেলের পাশে ব্রেন টিস্যুর সাথে সরাসরি যাতে সবকিছু ব্রেনে যাতে যাইতে না পারে সেই জন্য একটা ব্যারিয়ার দেওয়া হয়েছে। সবকিছু ব্রেনে ঢুকে গেলে সমস্যা, সব টক্সিন সব জীবনে ঢুকে গেলে সমস্যা। তো সেটার জন্য কি, একটা হচ্ছে দেখেন ভিতরে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেল থাকলে এন্ডোথেলিয়াম থাকবে। এন্ডোথেলিয়াম আছে, এই যে এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম যদি থাকে, এই এন্ডোথেলিয়াম গুলো যে একটার সাথে একটা জাংশন, এটা হচ্ছে টাইট জাংশন থাকে, খুবই টাইট, যাতে কোনো কিছু প্যারাসেলুলার বা এদিক দিয়ে পাস টাস না করতে পারে। এবং এন্ডোথেলিয়াম গুলো ফেনেস্ট্রেটেড না, ফেনেস্ট্রেটেড না, তাহলে এন্ডোথেলিয়াম থাকবে টাইট জাংশন সহকারে। সাথে বেসমেন্ট মেমব্রেন থাকবে, বেসমেন্ট মেমব্রেন থাকলে তো কিছু পেরিসাইড থাকবে। পেরি মানে পেরিফেরিতে যেটা থাকে, পেরিসাইড। এবং এই যে অ্যাস্ট্রোসাইট, যেটাকে আমরা বলছি সাপোর্টিং সেল, এই অ্যাস্ট্রোসাইট তার ওই প্রসেস গুলোকে দিয়ে বা পা দিয়ে ফুড প্রসেস এগুলোকে দিয়ে এগুলো ঢেকে রাখে। এই যে অ্যাস্ট্রোসাইটের, এদের একটা অ্যাস্ট্রোসাইট এরকম ধরেন পা দিয়ে ঢেকে রাখছে এটাকে, এরকম অ্যাস্ট্রোসাইট এরকম পা দিয়ে ঢেকে রাখছে। তারপর এদিকে পেরিসাইট মনে করেন একটা লেয়ার দিছে, এদিকে এন্ডোথেলিয়ামের লেয়ার, নিচে বেসমেন্ট মেমব্রেনের লেয়ার, এরকম এই লেয়ার গুলো দিয়ে হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি হয়। আর সেরেব্রাল কর্টেক্স বা সেরেব্রামে আসি, আমরা আগেই বলেছি কর্টেক্সটা কি। কর্টেক্স, মেডুলা, যদি প্রথম ক্লাসে সম্ভবত এগুলো বলেছি আমরা, মেডুলা তো না, সরি। তো সেরেব্রাল কর্টেক্স এগুলো আসলে কালেকশন অফ সেল বডি বা গ্রে ম্যাটার। সেরেব্রাল কর্টেক্স একটা গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার মানে হচ্ছে কালেকশন অফ সেল বডি, তার মানে এখানে প্রচুর সেল বডি আছে, এটা বোঝা যাচ্ছে। শুধু সেল বডি তা না, কিন্তু প্রচুর সেল বডি আছে। আর হোয়াইট ম্যাটার আমরা বলেছিলাম কালেকশন অফ এক্সন, মাইল ইউনাইটেড এক্সন। তাহলে গ্রে ম্যাটার যেহেতু আউটার মোস্ট লেয়ার অফ ব্রেন, সেরেব্রাল কর্টেক্স, মানে সেরেব্রাল যদি আমরা কার্টিক ক্রস সেকশন আমরা দেখি বাইরে যে গ্রে ম্যাটারটা থাকে, সেটা হচ্ছে আউটার মোস্ট লেয়ার। তাহলে সেরেব্রাল কর্টেক্স এর সাথে বা ব্রেনের সাথে স্পাইনাল কর্ডের পার্থক্য আছে। স্পাইনাল কর্ডে গ্রে ম্যাটারটা থাকে ভিতরে, বাইরে হোয়াইট ম্যাটার। আর সেরেব্রাল কর্টেক্সে বাইরে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। সেই হোয়াইট ম্যাটারের মধ্যে আবার বিভিন্ন গ্রে ম্যাটার আছে। মানে গ্রে ম্যাটার মানে কি, কালেকশন অফ সেল বডি। মানে ব্রেনের যে মাঝখানে মাঝখানে গ্রে ম্যাটার আছে, এগুলো সেল বডির কালেকশন, মানে এগুলো নিউক্লিয়াস আর কি। তো এখানে কি কি সেল থাকে, যেমন আমরা জানি পিরামিডাল সেল থাকে, আমরা অনেকবার বলছি, হ্যাঁ পড়ছি না, পিরামিডাল ট্র্যাক্ট বা পিরামিডাল সেলস, পিরামিড শেপ, তার বোঝা যাচ্ছে নাম শুনে। স্টিলেট সেল বা গ্র্যানুলার সেল, মানে গ্র্যানুলার, এই যে স্টার শেপ, স্টিলেট আসছে স্টার শেপ থেকে। হরাইজন্টাল সেল অফ ফাহাল, তারপর হচ্ছে মার্টিনোটি সেল, গ্লায়াল সেল। গ্লায়াল সেল মানে হচ্ছে আমরা প্রথম ক্লাসে বলেছি যেগুলো সাপোর্টিং সেল, গ্লু থেকে আসে গ্লায়াল। তো এগুলো সবকিছু জানা লাগবে না, যেটা জানতেই হবে এখান থেকে, পিরামিডাল সেল থাকে কোথায়, সেরেব্রাল কর্টেক্স। আর সেরেবেলামে থাকবে পার্কিনজি সেল, দুটো একটু আলাদা, তাহলে এটা মনে রাখলেই চলবে। এখন লেয়ার গুলো কি, এই লেয়ার গুলোর নাম একটু মনে রাখতে পারেন, এত জরুরি না এর ভিতরে কি থাকে না থাকে, শুধু নামগুলো যাতে থাকে, যদি কেউ জিজ্ঞেস করে বা কোথাও যদি আসে অন্তত এটা সেরেব্রাম সেটা না কি হয়। এটা তো মলিকুলার লেয়ার, এটা লেয়ার, এটা তো মলিকুলার লেয়ার, এখানে মেইনলি সিনাপস থাকে আর কি। তারপর হচ্ছে এক্সটার্নাল গ্র্যানুলার লেয়ার, নাম আমরা বুঝতেছি গ্র্যানুলার সেল, স্টিলের সেল, তাহলে এই স্টিলের সেল গুলো এই লেয়ারে থাকবে। এই যে গ্র্যানুলার লেয়ার, এই যেগুলো স্টিলের সেল, হ্যাঁ। তো তারপর এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, তার মানে পিরামিডাল সেল থাকবে, এই যে দেখেন পিরামিড শেপের সেল, এগুলো পিরামিডাল সেল। তারপর ইন্টারনাল গ্র্যানুলার লেয়ার, তাহলে এটা ইন্টারনাল গ্র্যানুলার লেয়ার। তো নাম তো মনে রাখা সহজ, এক্সটার্নাল গ্র্যানুলার, এক্সটার্নাল পিরামিডাল, ইন্টারনাল গ্র্যানুলার, ইন্টারনাল পিরামিডাল, এই চারটা হয়ে গেল। আর দুটো মনে থাকবে না, উপরে মলিকুলার, নিচে মাল্টিফর্ম, শেষ। উপরে মলিকুলার, নিচে মাল্টিফর্ম, মাঝখানে কি, এক্সটার্নাল গ্র্যানুলার, এক্সটার্নাল পিরামিড, ইন্টারনাল গ্র্যানুলার, ইন্টারনাল পিরামিড। ইন্টারনাল পিরামিডে দেখেন, যদি আমরা এই খেয়ালটা করি একটু, যে এই এই পিরামিডাল সেলটা দেখেন, এর চেয়ে এই পিরামিডাল সেলটা একটু বড়, মানে এখানে একটু বড় বড় সেলগুলো থাকে। এই বড় সেল, বড় পিরামিডাল সেলগুলো বলে বেড সেল, বিইটিজেড, বেড সেল। এই যেখানে আছে, আগ্রহ থাকলে দেখে নিতে পারেন, এই যে বেড সেল, বড় সেলগুলো, লার্জ পিরামিডাল সেল। আর কোনটার কি আসলে এখানে দেওয়া আছে, তবু আমি বলেছি মোটামুটি এতটুকু মনে রাখলেই চলবে, আমি যা বলেছি তাই না।
ফাংশনস অফ সেরেব্রাল কর্টেক্স আমরা জানি মোটামুটি, তবু একবার জাস্ট বলে নেওয়া যে ফ্রন্টাল লোব আমাদের সবকিছুই করে বলতে গেলে, আমাদের প্ল্যানিং, ডিসিশন মেকিং, আমাদের অ্যাটেনশন, পার্সোনালিটি, অনেক কিছুই সে ঠিকঠাক করে। এবং মূল কথা হচ্ছে প্রাইমারি যে মোটর কর্টেক্স, ব্রডম্যান এরিয়া কত মোটর কর্টেক্স একটু বলেন দেখি। ব্রডম্যান যে ভাগ করছে ব্রেনকে, এরকম এরিয়া আছে না? প্রাইমারি মোটর এরিয়া, প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। তো প্রাইমারি মোটর হচ্ছে এরিয়া 4। 4, হ্যাঁ। এই, হ্যাঁ, মোটর কন্ট্রোল করে এগুলো। আর তারপর প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া হচ্ছে এরিয়া 312। এটা কিন্তু মনে রাখাই লাগবে সবসময়। আমার সোমাটোসেন্সরি, সোমা মানে কি বডি, মানে বডির থেকে যত সেন্স যাবে, টাচ, প্রেশার, পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন, সব যাই হচ্ছে আসলে প্রাইমারি সোমাটোসেন্সরি এরিয়া। এই সোমাটোসেন্সরি এরিয়াটা হচ্ছে এরিয়া 3, 1, 2, এই তিনটা। মানে আমি যদি সহজ করে বলি, পরে ছবি দেখাবো, সহজ করে যদি বলি, ধরেন ব্রেনের আমার ফ্রন্টাল লোব আছে, প্যারাইটাল লোব আছে, ধরেন, আচ্ছা আচ্ছা এখানেই দেখেন যে ছবি চলে এসছে। এই যে ধরেন ব্রেনের, এটা আমার হচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রন্টাল লোব, আর এইটা হলো আমার প্যারাইটাল লোব, অক্সিপিটালের কথাই না যাই। তো এই যে ফ্রন্টাল এবং প্যারাইটাল মাঝখানে সালকাস, সালকাস মানে এটা গর্ত, সোজা কথা, সালকাস আছে। তাহলে গর্ত দিয়ে আমার ফ্রন্টাল লোব আর প্যারাইটাল লোব আলাদা হই, তাহলে এই সামনের যে, এই যে, এই যে এরিয়া 4 দেখতে পাচ্ছেন তো মনে হয়, হ্যাঁ, এরিয়া 4, এটা হচ্ছে আমার প্রাইমারি মোটর কর্টেক্স। আর এই যে এরিয়া 312, যেটা এই যে যে কি কালার, এটা ইয়েলো কালার, এরিয়া 312, আমার এই কালারটাই ঠিক হয় না, এই কালারটা যাচ্ছে না কোনো কিছুর সাথে। এই যে এরিয়া 312, এটা হচ্ছে আমার প্রাইমারি মোটর সেন্সরি এরিয়া। তাহলে এরিয়া 312 পড়ছে প্যারাইটাল লোবে, এরিয়া 4 পড়ছে টেম্পোরাল লোব, এই সরি, ফ্রন্টাল লোবে। কারণ ফ্রন্টাল লোব প্রাইমারি মোটর কর্টেক্স এর সাথে জড়িত, আর প্যারাইটাল লোব সেন্সরির সাথে জড়িত, প্রাইমারি সোমাটো সেন্সরি বা প্রাইমারি সেন্সরি দিয়ে মনে রাখতে পারে। তাহলে এই দেখেন প্রাইমারি মোটর কর্টেক্স লেখা আছে এরিয়া 4, এই যে এরিয়া 312 প্রাইমারি সোমাটো সেন্সরি কর্টেক্স। তাহলে প্রাইমারি মোটরের সাথে কিন্তু আরো কিছু সব মানে সঙ্গী সাথী আছে, একাই কাজ করে তা না। এই যে প্রি মোটর কর্টেক্স, তারপর আরো কিছু মোটরের জন্য হেল্পফুল জিনিস আছে। এই যে দিকে দেখেন সোমাটো সেন্সরির সাথে আবার সোমাটো সেন্সরি অ্যাসোসিয়েশন এই আছে যে 5-7, তার মানে একাই যে করবে তা না। কিন্তু প্রাইমারি প্রাইমারি বলছি বলছি মানে ও হলো প্রধান, আরো আছে। তো এখানে প্রাইমারি বলছি মানে আরো আছে, ওর সাথে সাঙ্গপাঙ্গ আছে। এরিয়াগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে যেমন ধরেন এখানে যেগুলো দেখাইছি, এগুলো অন্তত জানতে হবে। ফ্রন্টাল আই ফিল্ড হচ্ছে এই যেটা, হ্যাঁ। তারপর হচ্ছে অন্তত যেগুলো জানতে হবে, এরিয়া 44, 45, এটা হচ্ছে ব্রোকাস এরিয়া, হ্যাঁ, এই যেটা স্পিচ আর কি। তারপর হচ্ছে ভার্নিক্স এরিয়া, এই যেটা এরিয়া 22, এই যে এরিয়াটা 39, এরিয়াটা সেন্সরি স্পিচ, কি বলে মানে ল্যাঙ্গুয়েজ পারসেপশন করি যে আমরা। তারপর এইটা অক্সিপিটাল লোবে 17, 18, 19, এগুলো হচ্ছে ভিজুয়াল ফিল্টার, মানে আমি যে দেখতেছি সেগুলো এখানে প্রসেসিং হইতেছে। এই মানে কিছু জিনিস অন্তত আপনার জানতে হবে যেগুলো খুব কমন। তাইলে প্যারাইটাল লোব যেটা আমার, এই যে আমরা বললাম যে যেহেতু সেন্ট্রাল সালকাস বলতেছি আমি, এদিকে আছে সেন্ট্রাল সালকাস দিয়ে আলাদা করছি, তাহলে ফ্রন্টাল লোবে আমার হচ্ছে ওই সব কথাবার্তা মোটর সহ। তাহলে প্যারাইটাল লোবে কি সেন্সরি পার্টটা পড়তেছে। সেন্সরি পার্টটা যদি পড়ে প্যারাইটাল লোবে, তাহলে এই যে সোমাটিক সেন্সেশন আমরা বললাম না, টাচ, প্রেশার, পেইন, টেম্পারেচার, ভাইব্রেশন যা আছে, এই সোমাটো সেন্সরি কর্টেক্স, এগুলো। আর টেম্পোরাল লোবে হচ্ছে এই যে কান, যেহেতু এখানে এভাবে মনে রাখতে পারেন যে অডিটরি কর্টেক্স, প্রাইমারি অডিটরি কর্টেক্স, টেম্পোরাল লোব, হ্যাঁ, টেম্পোরাল লোব তো এই পাশে। আর হচ্ছে মেমোরি, এটা বাংলা সিনেমা দেখতেন যে মাথায় বাড়ি দিছে, তারপরে মেমোরি, স্মৃতি ভুলে গেছে, এই যে টেম্পোরালে বাড়ি খাইছে, এই জন্য ভুলে গেছে আর কি। মেমোরি মেইনলি এখানে হিপোক্যাম্পাসের সাথে জড়িত। ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ওই যেটা বললাম ভার্নিক্স এরিয়া, যে আপনি যে শব্দ আপনার গুলো কথা বুঝতেছি, তারপর আমি আবার একটা জবাব দিতেছি, সেটা আবার মোটর স্পিচ এরিয়াতে যাচ্ছে। তাহলে এর সাথে কানেকশন থাকা লাগবে কিন্তু। আপনি যে ল্যাঙ্গুয়েজ, আমি যে একটা কোশ্চেন করতেছি, আপনি যে পারসিভ করতেছেন, এর সাথে আপনার মোটর স্পিচ এরিয়ার তো সম্পর্ক থাকা লাগবে। তাছাড়া আমি কি বলবো, আপনি কি শুনবেন, কি বুঝবেন আর কি বলবেন। অক্সিপিটাল লোব আমি দেখাইলাম যে এরিয়া 17, 18, 19, হ্যাঁ, ভিজুয়াল কর্টেক্স, এটাতে দেখাইলাম। এই যে সেন্সরি এরিয়া, হ্যাঁ, এগুলো দেখানো আছে, এগুলো আগের ক্লাসগুলো তো বলা আছে। তো আমরা জানি যে 3 ভাগে ভাগ আছে না, ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। তো ফোর ব্রেন হচ্ছে এটাকে বলে প্রোজেনসেফালন, এর দুইটা পার্ট, টেলেনসেফালন এবং ডায়ানসেফালন।
টেলেনসেফালন মানে সেরেব্রাল কর্টেক্স, যেটা মেইনলি, হ্যাঁ, উপরের দিকে। আর ভিতরে যে থ্যালামাস হাইপোথ্যালামাস এই জায়গাগুলো, এগুলো হচ্ছে ডায়েনসেফালন। আর মেজেনসেফালন মানে মিড ব্রেন, আর রম্বেনসেফালন মানে হাইন্ড ব্রেন, হ্যাঁ। Just এখন সেরেব্রাম, সেরেব্রাম নামটা আসছে লিটল ব্রেন থেকে, মানে এর একটা ছোট্ট ব্রেন, হ্যাঁ, সেরেব্রাম। তো ওরও হেমিস্ফিয়ার আছে আর ভার্মিস আছে, এই দুটাই ও মেইনলি। ভার্মিস মানে হচ্ছে ওয়ার্ম লাইক, কৃমি লাইক। এই ভার্মিস মানে হচ্ছে ওয়ার্ম লাইক, এই জিনিসটা আর কোথায় পড়ছেন বলেন দেখি? ভার্মিস মানে হচ্ছে ওয়ার্ম লাইক, এই শব্দটা আর কোথাও Barbie শুনছেন? from appendix. ভার্মি ফর্ম Barbie from অ্যাপেন্ডিক্স। appendix. তার মানে অ্যাপেন্ডিক্সটা এরকম ওয়ার্ম লাইক, এই জন্য নাম হচ্ছে ভার্মি ফর্ম অ্যাপেন্ডিক্স। তাইলে এখানেও তাই আছে। তো আমরা যদি এটার ফাংশনাল ডিভিশন বলার আগে ছবি দেখি, না হলে হুদাই ছবি এগুলো বলে লাভ নাই। এই যে ছবিটা দেখেন, এটা হচ্ছে, এটা মনে করেন একটা ফাংশনাল ভাগ আর কি। এখানে কি বলতেছি আমরা, যে এই দেখেন ভেস্টিবুলো সেরেবেলাম একটা আছে, ভেস্টিবুলো সেরেবেলাম, এই যে এই এই অংশটা ভেস্টিবুলো সেরেবেলাম। আর এইটা হচ্ছে স্পাইনো সেরেবেলাম, ওই যে দেখেন দেখানো যায়। তার মানে হচ্ছে এই যে ভার্মিস দেখা, মাঝখানে এই জায়গাটা হচ্ছে ভার্মিস, এটা কেঁচোর মতো তো, এটা তো আসল ছবি না, তো এটা কেঁচোর মতো ধরলাম। এটা ভার্মিস, ভার্মিস এবং তার পাশের মানে এই জিনিসটা হচ্ছে, যদি আমরা টোটালি এটাকে ল্যাটারাল ধরি, এটাকে ল্যাটারাল ধরি, তাহলে সেন্টার, সেন্টারের দিকে একটু পার্ট প্লাস ভার্মিস, এটা নিয়ে হচ্ছে স্পাইনোসেরেব্রাম। আর সেরেব্রোসেরেব্রাম মানে এদের এই ল্যাটারাল এই পার্ট মিলে হচ্ছে সেরেব্রোসেরেব্রাম। এই হলো তিনটা ভাগে ভাগ। তাহলে একটু আমরা এবার আগের ছবিটা দেখি। এই যে ভেস্টিবুলো সেরেব্রাম, স্পাইনোসেরেব্রাম মাঝখানে, মনে রাখতে পারেন যে যদি স্পাইনাল কর্ড মাঝখানে থাকে তাহলে স্পাইনোসেরেব্রাম মাঝখানে থাকবে। আর ভেস্টিবুলার সেরেব্রাম যে নিচে ঝুলে আছে ওটা দেখলাম আমি। আর সেরেব্রাম, সেরেব্রাম যেমন বাইর দিয়ে থাকে, এরকম সেরেব্রামেরও বাইর দিয়ে সেরেব্রো থাকে, সেরেব্রাম। আসলে নামগুলো ওই কারণে হয় নাই, নামগুলো হয়েছে কি, যেমন ধরেন দেখ, এই দুটো হেমিস্ফিয়ার, সেরেব্রাম দুটো দুই পাশে হেমিস্ফিয়ার নিয়ে আমরা বললাম। আসলে সেরেব্রামের সাথে কানেকশন থাকে, মানে আমাদের যে সেরেব্রাল কর্টেক্স এর সাথে মেইন কানেকশন থাকে, এই জন্য সেরেব্রাম। স্পাইনো সেরেব্রাম, এটা মানে স্পাইনাল কর্ডের সাথে কানেকশন আছে, যে এইগুলো ফাইবার গুলো আসে। ভেস্টিবুলো সেরেবেলাম, দেখেন তো নাম কি, ভেস্টিবুলো সেরেবেলাম। ভেস্টিবুলো শব্দটা আমরা কোথায় শুনছি, মানে যদি ব্রেন সিএনএস এর কথা বলি, ভেস্টিবুলো নিউক্লিয়াস শুনছি নি। Vestibular cochlear. Number 8 ভেস্টিবুলো cranial nerve. নাম্বার 8 ক্রেনিয়াল নার্ভ, তাহলে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ, তাহলে এই জিনিসটা ভেস্টিবুলো সেরেবেলাম নাম্বার 8 এর যে কাজ, সেই কাজটাই করবে এই সেরেবেলামের এই পার্ট। সেটা কি, নাম্বার 8 আমাদের কিছুর সাথে জড়িত, বডি মুভ, ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, আই মুভমেন্ট, ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স, এগুলোর সাথে জড়িত ভেস্টিবুলো সেরেবেলাম, তাই তো? আয়ের সাথে আমাদের ইকুইলিব্রিয়াম জড়িত তো না, এটা কি মানেন? যেমন চোখের সাথে আমাদের ইকুইলিব্রিয়াম বা আমাদের বডি পোস্চার ব্যালেন্স এগুলো মেনটেন, মানে জড়িত, মানেন নাকি মানেন না? যদি না মানেন তাহলে ওই যে কয়েকবার চক্করতে দেখেন এমনি। আমরা ছোটবেলায় ঘুরতাম না এক জায়গায়, এমনিতেই ঘুরতে 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 মাথা ঘুরে পড়ে যাইতাম। বা ধরেন একটা বাঁশ ধরে বা একটা পিলার ধরে যদি আপনি ঘুরতে থাকেন কিছুক্ষণ, দেখবেন ছাড়ে দেওয়ার পর আর কোনো ব্যালেন্স নাই, তাই তো? হয়তো যদি কয়েকবার ঘুরি এক জায়গায়, তারপর দেখেন ব্যালেন্স হারাটা জি ধুপ করে হয়। পড়ে গেছে। হ্যাঁ, একটা খেলা ওই যে ফেসবুকে দেখবেন বিভিন্ন রকম খেলাও থাকে, যে একটা বাস ঘুরে টুরে গিয়ে একটা জিনিস ধরতে হবে, তাহলে সে প্রাইজ পাবে। বা বাস ঘুরে টুরে গিয়ে বল কিক করে জালে ফেলতে হবে, কিন্তু পারা যায় না, তার মানে ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম নষ্ট হয়ে যায়, যেহেতু আই মুভমেন্ট হয়। তাহলে আই মুভমেন্ট সাথে জড়িত। এই জন্য হচ্ছে ওই যে ব্যালে ড্যান্সার যারা আছে, অনেকবার ঘুরেছে, ওই কিছু ড্যান্সার আছে না পায়ের উপর ভর দিয়ে ঘুরতে থাকে, ওদের কিছু হয় না কেন? ওরা আসলে প্র্যাকটিস করে এমন ভাবে যে আয়ের মুভমেন্টটা একটা জায়গায় ফোকাস করে, ওনারা একটা জিনিসই দেখে বলতে গেলে, এই কারণে ওদের ওই জিনিসটা মেনটেন হয়। তাহলে আই মুভমেন্টের সাথে ব্যালেন্স এবং ইকুইলিব্রিয়াম এগুলো ইয়াস। তারপরে এই যে আমি কান নাড়াইতেছি, হাত নাড়াইতেছি, সবসময় আমার ইনার এয়ার যে ফ্লুইড আছে, সেগুলো সবসময় আমার সেন্স পাঠাইতেছে যে হ্যাঁ আমার এই অবস্থা, বা আমি পড়ে পড়ে যাচ্ছি, আগেই মেসেজ পাঠাইতেছে যে এর পরবর্তীতে কি হইতে পারে, এসব জিনিসে কন্ট্রোল করছে। তাহলে সেরেবেলামের কিন্তু অনেক ফাংশন হিসেবে ভেস্টিবুলো সেরেবেলাম, ভেস্টিবুলো কক্লিয়ারের সাথে জড়িত। তাহলে এটা হচ্ছে বডি ইকুইলিব্রিয়াম, ব্যালেন্স এগুলো মেনটেনের সাথে জড়িত। স্পাইনো সেরেবেলাম, তাহলে দেখলাম কোনটা ভার্মিস এবং ইন্টারমিডিয়েট হেমিস্ফিয়ার, মাঝখানের পার্টটা, এটা হচ্ছে যেহেতু স্পাইনের সাথে জড়িত, মানে হচ্ছে আমাদের বডি লিম্ব মুভমেন্টের সাথে জড়িত, হ্যাঁ। এই দেখেন রিসিভ সেন্সরি ইনপুট ফ্রম স্পাইনাল কর্ড, মানে স্পাইনাল কর্ড থেকে সেন্সরি ইনপুট রিসিভ করে সেরেবেলাম।
এই যে স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট যে বলি, স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট যেমন আছে, স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট আছে। তাহলে স্পাইনো সেরেবেলার ট্র্যাক্ট দিয়ে সে সেন্সরি ইনপুট নেয়, এই জন্য নাম হচ্ছে, এটার নাম স্পাইনো সেরেবেলাম। আর আছে সেরেব্রো সেরেবেলাম। তাহলে আমরা কি বললাম, যে ব্রেনের সেরেব্রাল কর্টেক্সের সাথে এর সম্পর্ক আছে। এই যে আমাদের মোটর মুভমেন্ট গুলো হচ্ছে, বা এই যে একটা কাজ ধরেন, আহ আমি প্রথম, বা এই দেখবেন না অনেকে খুব দ্রুত, ধরেন অনেকে আছে খুব দ্রুত সবজি কাটতে পারে, হ্যাঁ, আমি যদি ওই দ্রুত কাটতে যাই হুট করে, তাহলে দেখবো হাত কেটে গেছে। তাহলে সেই প্র্যাকটিস করতে করতে ওটা ই করে ফেলছে, অনেক বেশি দক্ষ হয়ে গেছে। বা যারা ধরেন এই যে নায়করা মনে করেন ভিলেনদের সাথে মানে ফাইটিং সিনে শুট করতেছে, ওরা দেখো নাকের কাছে নিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, নাকে তো আর মারতেছে না। এটা তো দীর্ঘদিনের প্র্যাকটিস। দেখা গেলো আমি এরকম জোরে মারতে গেলে হয়তো নাকে লাগাই ফেলবো। তো এই জিনিসগুলো হচ্ছে এই সেরেবেলামের সাথে সম্পর্ক, মানে কানেকশনের কারণে। মানে আমার এই ধরো দেখা মাসল থেকে আমার যখন ইনপুট সেরেব্রামে যাচ্ছে, এরকম সেরেবেলামেও যাচ্ছে। আবার সেরেব্রাম যখন মোটর ইনপুট দিতেছে, মোটর আউটপুট দিতেছে, মোটর ইম্পালস দিতেছে, যে তুমি ঘুষি মারো বা কিছু করো বা এই কাজটা করো, এইভাবে করো, সেই সেরেব্রাম একই সাথে সেরেবেলামেও কিছু ইনপুট দিচ্ছে। তাহলে সেরেবেলামের কাছে কি থাকলো, সেও সেন্সরি ইনপুট পাইছে, আবার সেরেব্রামের কাছ থেকে মোটরটাও পাইছে। এই দুটাকে সে ক্যালকুলেট করতে পারে, এই দুটাকে হিসেব টিকেশ করে সে একটু আগেই, 1 সেকেন্ডের 10 ভাগ, 10 ভাগের 1 ভাগ আগেই মনে করেন সে যাচাই বাছাই করে ফেলতে পারে যে পরবর্তী স্টেপটা কি হচ্ছে, আমি যে মুভ করতেছি, পরবর্তী পাটা কই যাচ্ছে বা হাতটা কই যাচ্ছে, এটা সে আগেই ক্যালকুলেট করে ফেলতে পারে। এবং এই যে আমি একটা দেখলাম টেবিলের উপর আমার একটু দূরে মোবাইলটা আছে, মোবাইলটা যে নিব, তো আমার হাতটাকে কত দূর যাইতে হবে, কি স্পিডে যাইতে হবে, বা একটা ছোট জিনিস ধরবো আমি, ক্যাচ ধরবো, বা মোবাইলে বা বই নিবো একটা, তাহলে কতটুকু যাইতে হবে, কতটুকু কাজ করতে হবে, এই জিনিসগুলো হচ্ছে সেরেবেলাম মেনটেন করে। মানে এক প্রকার ফাইন টিউনিং বলা যেতে পারে। তো যার কারণে প্রথম থেকে যখন আমি করব, তখন হয়তো অতটা অ্যাকিউরেট হবে না, অ্যাকুরেসি অতটা থাকবে না। যে আমি ধরেন ধুপ ধুপ করে মনে করেন কয়টা জিনিস ধরতেছি, বা ওই যে আমরা যে কিছু খেলা দেখি, এই যে উপর থেকে যে কিছু স্টিক পরে সব ধরতে হয়, তো যে প্র্যাকটিস করতেছে বারবার, তার তখন মাসল মেমোরি তৈরি হয়েছে। আমি বলি না মাসল মেমোরি, এই শব্দটা আপনারা বিশেষ করে ইয়াতে শুনবেন, ওই যে ক্রিকেটারদের ক্ষেত্রে, যেমন বিরাট কোহলির মাসল মেমোরি। মনে করেন সে হয়তো বল দেখছে, সে নিজে চিন্তা করবে, ধরেন ফ্লিক করার বল, বা জয়সূর্যের কথা যদি চিন্তা করি, জয়সূর্য যদি ফ্লিক দেখে থাকেন, হয়তো ওর মতো সুন্দর ফ্লিক মনে হয় আর কেউ করে না। বিশেষ করে যে লেগ সাইডে যখন বল করে, দেখা গেল জাস্ট কবজির মসুদ দিছে, 6 হয়ে গেছে। মানে এত আলতো ছয়কে মনে 6 আমি দেখিনি। তো এটা একটা মাসল মেমোরি বিল্ড আপ হয়ে গেছে, যে বল পায়ের কাছে দিছে, সে জাস্ট হয়তো চিন্তাও করে নাই, কিন্তু মাসলে এই মেমোরি তৈরি আছে। মানে তার সেরেব্রামে এই জিনিস এতই ফাইন টিউনিং হয়েছে যে সঙ্গে সঙ্গে রিয়েক্ট করে ফেলছে। টাইমিং এত সুন্দর হয় তখন, কারণ টাইমিং আমি করতে গেলে টাইমিং হচ্ছে না, কিন্তু তার টাইমিং হয়েছে কেমনে, ওই যে মেমোরি তৈরি হয়ে গেছে। এখন তাকে বল দিলেই ওখানে সেই এই কাজটা করবে। এই কারণেই দেখা যায় যে ধরেন এই যে আহ কোনো বলারের মনে করেন পছন্দ হচ্ছে আপনার ব্যাটের সামনে বল করে সুইং করেন, ধরেন শাহিন শাহ আফ্রিদি ব্যাটের সামনে বল দেয়, তো যেসব পিচে ব্যাটের সামনে, ধরেন পাটা পিচ, ব্যাটের সামনে বল দিলেই মার খাবে, সেখানে গিয়ে তো সে তাহলে একটু শর্ট বল করা দরকার, কিন্তু করতে পারে না কেন সহজে, বা ঠিক মতো পারে না কেন, কারণ তার মাসল মেমোরি বিল্ড আপ হয়ে আছে ওই ওই জিনিসে, যে সে ওখানেই বল করে অভ্যস্ত। এই জিনিসগুলো হচ্ছে আমার এই যে, শুধু যে আমি সেরেব্রাম দিয়ে সব করতেছি তা না, তো আমার সেরেব্রামের হেল্প লাগবে। এই দেখেন একটা এখানে কথা লিখে রাখছি, দেখেন, রিসিভস ভার্চুয়ালি অল ইটস ইনপুট ফ্রম সেরেব্রাল, মোটর, প্রিমোটর, সোমোটো সেন্সরি এরিয়া। দেখছেন, মানে সেরেব্রামের মোটর, প্রিমোটর, সোমোটো সেন্সরি, মানে সেন্সরি মোটর যা আছে সব সে পায় ফর প্ল্যান্ট এবং স্কিল মুভমেন্ট। তাহলে স্কিল মুভমেন্ট গুলো এবং প্ল্যান মুভমেন্ট গুলো তো আগেই করতে হবে। এবং এই যে দেখতে পাচ্ছেন কি লেখাটা, মোটর ইমাজারি, এটা হচ্ছে সেই যে আগে ভাগে যে সে প্রেডিক্ট করতে পারে, ক্যালকুলেট করতে পারে, ওই ক্ষমতাটা হচ্ছে এটা। আমার মনে হয় সেরেবেলাম নিয়ে অনেক কথা বলে ফেলছি, আর মনে হয় এগুলো বলা লাগবে না। এই যে মোটর লার্নিং বললাম না, সে নিজে নিজেই নিজেকে আরো ঠিকঠাক, আরো আগের চেয়ে ভালো করতে পারে। এবং প্রিসিশন, এই যে প্রিসিশন এবং টাইমিং, এগুলো ঠিক করতে পারে সে, যে কতটুকু আমি কত ফোর্স দিব বা কত দূর যাবো, এই সব ঠিক করে সে।
যে সাধারণত আমাদের সেরেব্রাল কর্টেক্স বেশি পরিমাণে পাঠায়, যতটুকু ইম্পালস না লাগবে তার চেয়ে বেশি পাঠায়। যার কারণে আমাদের ন্যাচারাল নিয়মই হচ্ছে ফাস্ট পয়েন্টিং হয়ে যাওয়া। আমি যদি বলি নাকটা আপনি ধরেন, সাধারণ সেরেব্রাম এমন ভাবে ইম্পালস পাঠাবে যে নাক পাস পাস হয়ে যাবে, কিন্তু সেরেব্রাম এটাকে কন্ট্রোল করে যে না, এই পর্যন্ত গেলেই না। এবং বলা হচ্ছে রিসেন্টলি গবেষণায় যে এই এদের কগনিটিভ রোলও আছে। যাই হোক, গবেষণা আরো হোক, হইতে থাক। এগুলো আর তেমন কিছু বলবো না, এই ছবি আমরা দেখা ফেলছি। এর তার লেয়ার কয়টা দেখেন, ওখানে আমরা পড়ছিলাম ওই যে 6টা লেয়ার, মনে আছে তো? মলিকুলার লেয়ার, নিচে হচ্ছে ওই যে মাল্টিপল নাকি জানি, মাল্টিসেলুলার লেয়ার, আর হচ্ছে মাঝখানে হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল দিয়ে 4টা লেয়ার। তাহলে এখানে যে মলিকুলার লেয়ার, পার্কিনসন সেল লেয়ার, বললাম যে সেরেব্রামে কি বলে পিরামিডাল সেল, এখানে পার্কিনসন সেল। তাহলে মলিকুলার লেয়ার এখানেও আছে, পার্কিনসন সেল লেয়ার, গ্র্যানুলার সেল লেয়ার এখানেও আছে, কিন্তু ওখানে যেমন ছিল এক্সটার্নাল গ্র্যানুলার, এক্সটার্নাল পিরামিডাল, ইন্টারনাল গ্র্যানুলার, ইন্টারনাল পিরামিডাল, সেরকম না। এখানে জাস্ট একটাই গ্র্যানুলার সেল লেয়ার, একটাই পার্কিনসন সেল লেয়ার, আর যে মলিকুলার লেয়ার। তো এগুলো আর আমরা বলবো না কিছু। এরর কন্ট্রোল, এরর কন্ট্রোল বললাম না, এটা আমি মনে হয় বলে ফেলেছি। আমি যা বলেছি এতক্ষণ এটাই হচ্ছে এরর কন্ট্রোল। যে এরর হওয়ার চান্স থাকে সেটা সেরেবেলাম ঠিক করে ফেলে, এই যে ক্যালকুলেট করে, এই যে আমি হাইলাইট করেছি দেখেন, ওইভাবে ক্যালকুলেট করে। এই যে ইকুইলিব্রিয়াম কেমনে মেনটেন করে, এটাও মোটামুটি আমি বলে ফেলছি। হ্যাঁ, এখানে শুধু পাথরগুলোর নাম আছে, এই নাম দেখলেই বুঝবেন আপনি। আমার মনে হয় দামগুলো পড়ানো লাগবে না, আপনি যদি আমার অ্যাসেন্ডিং ট্র্যাক ডিসেন্ডিং ট্র্যাকে ক্লাস ক্লাস করে দেন তাহলে বুঝবেন যে এগুলা। এই যে স্পাইনো সেরেবেলাম, তার মানে কি, স্পাইন থেকে সেরেবেলামে নিয়ে যাচ্ছে, সেরেবেলামে প্রোপ্রিওসেপশন নিয়ে যাচ্ছে। প্রোপ্রিওসেপশন কেন দরকার? ইকুইলিব্রিয়ামের সাথে সম্পর্ক আছে তো প্রোপ্রিওসেপশনের, নাকি? প্রোপ্রিওসেপশন মানে আমরা বলছিলাম না এর আগের ক্লাসগুলোতে, যে আমার বডির কোন জায়গায় কি আছে, কোন পার্টটা কোথায় আছে, আমার পা কোথায়, হাত কোথায়, মাথা কোথায়, চোখ কোথায়, নাক কোথায়, এসব মাসল গুলো কি অবস্থা, জয়েন্ট গুলোর কি অবস্থা, এইসব সেন্স সব সময় কন্টিনিউয়াসলি আমার ব্রেনে যাইতে আছে। এটা হলো প্রোপ্রিওসেপশন। তো এই প্রোপ্রিওসেপশনটা লাগবে। আর হচ্ছে আমার ভেস্টিবুলার সিস্টেম, ইনার ইয়ার থেকে সবসময় আমার হেড পজিশন কি, হেড মুভ করতেছে কিনা, এই সবগুলো আমার ব্রেনে যাইতে হবে। এইগুলোকে একসাথে প্রসেস করবে সেরেবেলাম। আর থ্যালামাস হাইপোথ্যালামাস, খুব কি দ্রুত বলতেছি নাকি, বা হলে আমাকে থামা দিতে পারেন। থ্যালামাস হাইপোথ্যালামাস আসলে এত নিউক্লিয়াস তো মুখস্থ করা সম্ভবই না। তো আমরা যেটা করবো সেটা, যেগুলো কমনলি কথাবার্তা যেগুলো আমাদের লাগে সেগুলো, যেমন ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল নিউক্লিয়াস অফ থ্যালামাস, অনেকবার শুনছেন। অ্যাসেন্ডিং ট্র্যাক্টের ক্লাস যদি করে থাকেন তাহলে এই নামটা অবশ্যই শুনছেন। যে সব ইম্পালস গুলো আমাদের এদিকে যায় না, থ্যালামাসে যায় না। এই যে অ্যান্টেরিয়র স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, নামই তো অ্যান্টেরিয়র স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, ল্যাটারাল স্পাইনো থ্যালামিক ট্র্যাক্ট, ট্র্যাক্ট অফ গল, ট্র্যাক্ট অফ বার্ডাক, তারপর হচ্ছে মানে এগুলো সবই তো থ্যালামাস দিয়ে যায়। এই থ্যালামাসে যেখানে যায় এটি হচ্ছে যে নাম ভেন্ট্রাল পোস্টোল্যাটারাল। তার নামটা কি, আমি জাস্ট এটা একটু ব্যাখ্যা করব। ভেন্ট্রাল মানে কি, সামনের দিকে, ডরসাল মানে পিছনের দিকে, এটা একটা। পোস্টোর মানে কি, এটা হলো এই সামনে আর পিছনে, এরকম না? এখন এটাকে আমি একটু জাস্টিফাই করি জিনিসটা। জিনিসটা কি? দেখেন, এই যে এই পার্টটা, মানে এই যে দেখেন অ্যান্টেরিয়র নিউক্লিয়াই লেখা আছে, হ্যাঁ? তবে এটা অ্যান্টেরিয়র নিউক্লিয়াই, এই তো। তাহলে পোস্টেরিয়র কোনটা? এই যে পোস্টেরিয়র, এটা, হ্যাঁ। অ্যান্টেরিয়র হলো পোস্টেরিয়র এটা। তাহলে এই যে দেখেন ভেন্ট্রাল লেখা আছে, ডরসাল কোনটা? ডরসাল হচ্ছে এটা, এটা ডরসাল। বোঝা যাচ্ছে? এখন যদি বলি ঘন, তাহলে নাম কি ভেন্ট্রাল, তাহলে হচ্ছে প্রথম কথা এটা ডরসাল, উপরের পিঠটা ডরসাল, নিচেরটা ভেন্ট্রাল। ভেন্ট্রাল পোস্টেরিয়র মানে কি, অ্যান্টেরিয়রটা না, তাহলে পোস্টেরিয়র দিকে, তাহলে নিচে এবং এদিকে। এবং এইটা শরীরে, এটা শরীরের মাঝ বরাবর এই সেকশনটা আর কি। তাহলে এটা এদিকে মিডিয়াল, এই পাশটা ল্যাটারাল, এই যেটা হচ্ছে সেটা। ভেন্ট্রাল মানে নিচের দিকে, পোস্টেরিয়র মানে সামনে না, এই পিছন দিকে, এবং ল্যাটারাল মানে মাঝখানে না, এদিকে। এটা ভেন্ট্রাল পোস্টাল ল্যাটারাল নিউক্লিয়াস। তাহলে ওর পাশেরটা হচ্ছে, ওই পাশে ভেন্ট্রাল পোস্টাল মিডিয়াল নিউক্লিয়াস। এটা আমাদের গুরুত্বপূর্ণ। এখানে তাহলে কত কি আসে আমাদের। আর একটা জিনিস কি দেখাইছে এখানে আমি, ল্যাটারাল জেনিকুলেট বডি। এই দেখেন, এই যেটা ল্যাটারাল জেনিকুলেট বডি, ওইদিকে হচ্ছে ভিতরের দিকে মিডিয়াল জেনিকুলেট বডি। এটা আমাদের লাগবে যখন আমরা অপটিক ট্র্যাক্ট এগুলো পড়বো তখন।
আর হাইপোথ্যালামাস, হাইপো ওর নিচে থাকে, থ্যালামাসের জাস্ট নিচেই। হাইপোথ্যালামাস দেখেন, হাইপোথ্যালামাস আমাদের ব্রেনের অটোনমিক নার্ভাস সিস্টেমের আপার সেন্টার কিন্তু হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের উপরে যায় না। আমি কি বলেছিলাম যে যে আমরা বলি যে সাবকনশিয়াস মাইন্ড বা অনেক কিছু সাবকনশিয়াসলি করে ফেলি, ব্রেন আমার জানেই না, বুঝতেই পারে না, হয়তো ব্রেন দেখে কিন্তু আমরা আমাদের নিজের কনসিয়াসনেস আসে না। তার মানে এটা হচ্ছে সেরেব্রাম পর্যন্ত যায় নাই, সেরেব্রাল কর্টেক্স পর্যন্ত যায় নাই বলেই সে সাবকনশিয়াস লেভেলে আছে। কর্টেক্সে গেলে তখন আমাদের কনসিয়াসনেস চলে আসে। তাহলে এই হাইপোথ্যালামাস অটোনমিক নার্ভাস সিস্টেম কি আমাদের কনসিয়াসনেস হয়? আমার ব্লাড প্রেশারকে আমি নিজে মেনটেন করি? তা তো করি না। তাহলে এগুলো হচ্ছে যে হাইপোথ্যালামাস পর্যন্ত যায়। তাহলে এই অটোনমিক নার্ভাস সিস্টেমের আপার সেন্টার হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাস সাথে আর ইম্পর্টেন্ট জিনিস কি সেটা হচ্ছে দেখেন পিটুইটারি কিন্তু কানেকশন আছে, হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডে অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি আমরা করেছি সম্ভবত নিউরো হাইপোফাইসিস। হ্যাঁ, যা- আহ, যাই হোক, ওটাতে আর না যাই। তো এখান থেকে আমরা যেটা জানবো হচ্ছে সুপ্রা অপটিক নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। আর আর দুটো জিনিস জানবো, যে হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র পার্ট আর পোস্টেরিয়র পার্ট। হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র পার্টটা ডিল করে প্যারাসিম্প্যাথেটিক এর সাথে বা অ্যান্ট্রোমিডিয়াল, আর পোস্টোল্যাটারাল বা পোস্টেরিয়র পার্টটা ডিল করে হচ্ছে সিম্প্যাথেটিক এর সাথে। তাহলে এটা আমাদের জানতে হবে। হাইপোথ্যালামাসের অ্যান্টেরিয়র পার্ট হচ্ছে এই যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামিক, হ্যাঁ, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক এর সাথে জড়িত। আর পোস্টেরিয়র পার্ট হচ্ছে সিম্প্যাথেটিক পার্টের সাথে, আমাদের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এর সাথে জড়িত। আর সুপ্রাঅপটিক আর প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এই দুটো নিউক্লিয়াস এখান থেকে রিলিজ হয়ে হচ্ছে আমাদের দুইটা হরমোন, এডিএইচ আর অক্সিটোসিন, যেটা আসলে পরে যায় পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে। পোস্টেরিয়র পিটুইটারি থেকে যে দুইটা হরমোন আমরা নাম শুনছি না, এডিএইচ আর অক্সিটোসিন, এগুলো আসলে ওই হাইপোথ্যালামাস থেকে আসে। তাহলে আর আছে এন্টিরিয়র পিটুইটারি। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস কি দেখেন, যে পোস্টেরিয়র পিটুইটারির সাথে সরাসরি কানেকশন, মানে হাইপোথ্যালামাসের জিনিস পোস্টেরিয়র পিটুইটারিতে আসছে, সেই পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ আর অক্সিটোসিন রিলিজ হচ্ছে। তার মানে জিনিসটা আসলে হাইপোথ্যালামাসে। আর অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে ভেসেলের দিয়ে কানেকশন, এটা কিন্তু নিউরো কানেকশন না। ওটা যেমন বললাম নিউরো হাইপোফাইসিস, এটা কিন্তু তা না। তাহলে এবং আরেকটা কথা বলে রাখি যে অ্যান্টেরিয়র পিটুইটারি এটা কিন্তু ব্রেনের পার্ট না। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ওরাল ক্যাভিটির পার্ট। যদি কারো আরো বেশি জানতে ইচ্ছা করে, র্যাটকিস পাউস নামে একটা জিনিস আছে, কি এটা পড়বেন তাহলে বুঝবেন। আসলে ওরাল ক্যাভিটি থেকে উপর দিকে উঠে অ্যান্টেরিয়র পিটুইটারিটা হয়েছে। যার কারণে ক্রেনিও ফ্যারেঞ্জিওমা কি নাম শুনছেন? আচ্ছা থাক, অত ডিটেলসে না যাই। তাহলে আমরা এতটুকু জানি যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস, প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এগুলো থেকে এডিএইচ আর অক্সিটোসিন এগুলোর সাথে জড়িত। আর অ্যান্টেরিয়র পিটুইটারি দিয়ে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে কিছু হরমোনকে, যেমন হাইপোথ্যালামাস থেকে কি রিলিজ হয়, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তার মানে এরা কন্ট্রোলিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তার মানে এরা রিলিজ করতে সাহায্য করছে এই হরমোন। তার মানে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যেগুলো আসতেছে, টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তার মানে ওকে আবার কন্ট্রোল করতেছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, হাইপোথ্যালামাস। তার মানে হাইপোথ্যালামাসে এন্ডোক্রাইন কন্ট্রোল আছে অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে। এটা হচ্ছে এখান থেকে জানার বিষয়। তো এটা মেইনলি এন্ডোক্রাইনের জিনিস। এখন এই যে এটা না পড়ি, এটা আসলে হাইপোথ্যালামাসের কি ফাংশন, এই যে এন্ডোক্রাইন, বডি টেম্পারেচার, ফুড ওয়ার্কার, মানে ওখানে অ্যাপিটাইট সেন্টার, ফার্স্ট সেন্টার আছে, কোথায় কোনটা এটা এখানে লেখা আছে, জাস্ট দেখলেই হবে। এটা রেজ করে আমি টাইম ওয়েস্ট করবো না। তার লিখেই দেওয়া আছে অ্যান্ট্রো হাইপোথ্যালামাস হচ্ছে হিটের সাথে জড়িত, পোস্টার হচ্ছে কনজার্ভের সাথে জড়িত, তারপর হচ্ছে ল্যাটারালে হচ্ছে ফিডিং সেন্টার, মিডিয়ালি হচ্ছে স্যাটাইটি সেন্টার, লেখা আছে। এগুলো আসলে বলার মতো কিছু নাই। বেজাল গ্যাংলিয়া, এখন বেজাল গ্যাংলিয়া নামটা কি ঠিক আছে না ভুল, এটা একটু বলেন। কই থাকে এটা? গ্যাংলিয়া কি সেটা বলেন আগে, অনেকবার বলছি গ্যাংলিয়া কি? এই Collection পেরিফেরাল of cell body outside of আউটসাইড CNS. দা সিএনএস। তাহলে বেজাল গ্যাংলিয়া কি সিএনএস আউটসাইড না ভিতরে? বেজাল গ্যাংলিয়া তো Outside সিএনএস হওয়ার এর কথা। ভিতরে না? হ্যাঁ, হওয়ার কথা আউটসাইডে, নাম শুনে মনে হচ্ছে। কিন্তু আসলে কোথায় বেজাল গ্যাংলিয়া? ব্রেনের ভিতরে। তার মানে এটার নাম হওয়া উচিত ছিল বেজাল, বেজাল কি, Gray matter. বেজাল নিউক্লিয়ার। নিউক্লিয়াই। হ্যাঁ, বেজাল নিউক্লিয়াই বা গ্রে ম্যাটার, যাই হোক। Sorry, sorry. হ্যাঁ, বেজাল নিউক্লিয়াই। তাইলে এটাকে অনেক বই বেজাল নিউক্লিয়াই হিসেবেও পাবেন। তাহলে ও বেসিক্যালি বেজাল নিউক্লিয়াই। ঠিক আছে, যেহেতু নাম হয়েছে গ্যাংলিয়া, এখন গ্যাংলিয়া নাম রাখছে বাপ মাই, কি করবেন, ওটা নামই ডাকেন। তো
বেসাল গ্যাংলিয়া। তাহলে এটা কি আসলে নিউক্লিয়ার কালেকশন, কোথায় থাকে এটা? সেরেব্রাল হেমিস্ফিয়ারের একেবারে ডিপে, মানে দেখেন কি লিখেছে, লাইক দ্য সেরেব্রাম, সেরেব্রাম না কিন্তু সেরেব্রাম, লাইক সেরেব্রাম। সেরেব্রাম কি মানে এটা কোন অর্থে সেরেব্রাম বলা, যে এই যে সেরেব্রাম, যেমন আমরা দেখলাম যে মোটর কন্ট্রোলটাকে একটু ফাইন টিউনিং এর মতো করে, কন্ট্রোল করে, চেক অ্যান্ড ব্যালেন্সের আগে, এই বেসাল গ্যাংলিয়াটাও খানিকটা এরকম। দেখেন এটা অ্যাক্সেসরি মোটর সিস্টেম লিখে দিচ্ছে, এবং নট বাই ইটসেলফ, হ্যাঁ, ফাংশন করতে পারে না, তার মানে এটা অ্যাসোসিয়েশন হিসেবে কাজ করে। এবং এটা সিগন্যাল নেয় হচ্ছে সেরেব্রাল কর্টেক্স থেকে, এবং আবার সেরেব্রাল কর্টেক্স এসে ব্যাকও করে যে, হ্যাঁ তোমার কাজটা তুমি এরকম করতেছো, হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, আমি দেখছি, চেক টেক করে দিছি, এরকম ব্যাপারটা আর কি। তাহলে এর প্রধান কাজ হচ্ছে এই ডিজায়ার্ড মুভমেন্ট ইনিশিয়েশন করা এবং আনওয়ান্টেড মুভমেন্টকে সাপ্রেস করা। তার মানে ওর কাজটা বিফোর দ্য মুভমেন্ট স্টার্টস, মানে প্ল্যানিং পর্যায়ে ওর কাজটা। সেটা কি? ডিজায়ার্ড মুভমেন্ট কোনটা এবং আনওয়ান্টেড মুভমেন্ট, এগুলো প্রিভেন্ট করবে। মানে আমি নাক ধরতে গেলে নাকটাকেই ধরবো, নাক পাস করে ওদিকে যাবো না আর কি, এরকম ব্যাপারটা। আর সেরেবেলামের কাজ হচ্ছে কোঅর্ডিনেশন, টাইমিং, প্রিসিশন অফ মুভমেন্ট এবং এরর কারেকশন। মানে ওর কাজটা হচ্ছে এক্সিকিউশনের সময় এবং অনগোয়িং অ্যাডজাস্টমেন্ট করবে। আমি এখন করতেছি, ঠিক আছে, আমি এখান থেকে দৌড়ে গেলে এইভাবে, দৌড়ে গেলে এইভাবে মারলে বলটা কিক করতে পারবো, এই যে এক্সিকিউশনের সময় কাজ সেরেবেলামের কাজ। আর প্ল্যানিং এর সময়ের কাজটা হচ্ছে বেতাল ইংলিশের কাজ। তার মানে মোটামুটি দুজনের কাজ একই রকম। বেতাল গ্যাংলিয়া, এই যে সেই ছবি, কি কডেড নিউক্লিয়াস, পুটামেন, গ্লোবাস প্যালিডাস, সাবস্টেন্সিয়া নায়াগ্রা, সাবথ্যালামিক নিউক্লিয়াস, এগুলো একটু ছবি থেকে ক্লিয়ার হতে হবে যে কোনটা কোনটা কোন জায়গায়। তো আমি এখানে তো দেখাবো, একটু বোঝানোর চেষ্টা করবো, দেখা যাক কতটুকু বোঝানো হয়। এই যে এইটা হচ্ছে আপনার পুটামেন, এটা সবই কিন্তু নিউক্লিয়াস, মানে সেল বডির কালেকশন। তো পুটামেনের ওই পাশে হচ্ছে আহ গ্লোবাস প্যালিডাস। আর কডেড নিউক্লিয়াস হচ্ছে হেড এবং বডি এবং টেইল, তিনটা জিনিস। তাহলে কডেড নিউক্লিয়াসটা এরকম এইরকম। তাহলে পুটামেন, গ্লোবাস প্যালিডাস, আর মাঝখানে ওই পাশে থ্যালামাস। তার মানে যদি আমার এটা বেজাল গ্যাংলিয়ার সেল টেল গুলো হয়, থ্যালামাসও আছে ওখানে, তার মানে মাঝখানে এটা কিন্তু গ্যাপ আছে। দেখা যাচ্ছে কিনা গ্যাপ? এই যে এই তীর চিহ্ন দেওয়া গ্যাপ, বোঝা যাচ্ছে না একটা গ্যাপ আছে? এই গ্যাপ দিয়ে ঢুকে হচ্ছে যে ফাইবার গুলো, ইন্টারনাল ক্যাপসুল, এই গ্যাপের মধ্যে থাকে। আমি একটু ছবি দেখাবো, টেনশনের কারণ নাই। এখানে একটু আরেকটা ছবি দেখ, এই যে ফাইবারস অফ করোনা রেডিয়েটা, মানে সেরেব্রাল কর্টেক্স থেকে চারপাশ দিয়ে ফাইবার টাইবার এসে, এই যে হোয়াইট ম্যাটার যেটা বলি আমরা, প্রজেকশন ফাইবার করছি না, প্রজেকশন ফাইবার, অ্যাসোসিয়েশন ফাইবার, কমিশনার ফাইবার, প্রজেকশন ফাইবার যেটা উপর থেকে নিচে যায়, হোয়াইট ম্যাটার গুলা। তো এই এই দেখেন পিঙ্ক কালারে দেখানো হয়েছে, এই যে ফাইবার গুলো ঢুকতেছে ঢুকতেছে, কোন দিক দিয়ে ঢুকতেছে? এই যে কটেড নিউক্লিয়াস, এই যে থ্যালামাস, এই যে মাঝখানে এই গ্যাপটা দিয়ে, হ্যাঁ, এটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল, প্রজেকশন ফাইবার আপ ডিন, এই যে এই মানে তার মানে এই যে ইন্টারনাল ক্যাপসুল দেখাইছে এখানে ফাইবার গুলো দিক দিয়ে, তার মানে এর ভিতরে একটা স্পেস আছে, সেই স্পেস দিয়ে আসলে সেই ডিসেন্ডিং ফাইবার গুলো নামে। আমি একটু ছবি দেখাই, এই যেটা হলো আর একটু ভালো ছবি, দেখেন বোঝা যায় কিনা, থ্রি টাইপের ছবি। দেখেন এই যে পুটামিন, এই যে পুটামিন, কালারটা চেঞ্জ করি, কি পচা কালার দিচ্ছে, নীল কালারই নেই, হ্যাঁ, এটা পুটামিন। আর কি বললাম, যে আপনার এই যে এটা তার কডেড নিউক্লিয়াস, হ্যাঁ, এই যে এই যে কডেড নিউক্লিয়াস, উপর থেকে যখন থ্রি ডি দেখতেছি তখন বোঝা যাচ্ছে যে একটা গ্যাপ আছে। পুটামিনের ওই পাশে কি আছে? এই যে ছোট্ট চিকন গ্লোবাস প্যালিডাস, এটা দিলে আর মুছে যাবে। হ্যাঁ, ওই দেখেন জাস্ট এটা দেখেন, ডিরেক্ট এটা দেখেন, গ্লোবাস প্যালিডাস, পুটামিন। আর এই ভদ্রলোক কি? এই যে দেখতেছি এই ডিম, এই ডিম হচ্ছে থ্যালামাস, তার মানে এটা থ্যালামাস, এই পাশে থ্যালামাস, এই পাশে আমার কটেড নিউক্লিয়াস, ওই পাশে এরকম। এই যে তাহলে এই যে ফাইবার গুলো, এগুলো হচ্ছে করোনা রেডিয়েটার, চারপাশ থেকে ফাইবার টাইবার এসে এই দিক দিয়ে ইন্টারনাল, এই যে ইন্টারনাল ক্যাপসুল দেখছেন ভিতরে, ইন্টারনাল ক্যাপসুল, তাহলে থ্যালামাস ওদিকে ওই পাশে, এদিকে আবার থ্যালামাস, এই যে পুটামিন টুটামিন এই দিক দিয়ে ভিতরে, এইরকম এরিয়াটা হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ইন্টারনাল ক্যাপসুল কিন্তু সামনে পিছনে ব্রেনের, তার মানে কিন্তু এই না যে অল্প একটু উপরে নিচেও আসলে। তার মানে এই যে ফাইবার গুলো যে ঢুকলো, এই যে ফাইবার গুলো যে ঢুকলো, তার মানে ধরেন এই বিস্তৃত
আবার উপর থেকে নিচের দিকেও আছে, হ্যাঁ, এরকম। ইন্টারনাল ক্যাপসুল গুরুত্বপূর্ণ কেন? এই যে বললাম না, মিডল সেরেব্রাল আর্টারি, এই যে পোস্টেরিয়র লিম্ব, এটা পোস্টেরিয়র লিম্ব, এটা হচ্ছে অ্যান্টেরিয়র লিম্ব, আর এই যে বাঁকা হাঁটু ভাঙার মতো হাঁটুটা, এটা হচ্ছে জেনু, নি নি জয়েন্টের মধ্যে। অ্যান্টেরিয়র লিম্ব, পোস্টেরিয়র লিম্ব আর জেনু, এই নিয়ে হচ্ছে ইন্টারনাল ক্যাপসুল। পোস্টেরিয়র লিম্ব দিয়ে মেইনলি ওই সব ফাইবার গুলো যায় আর কি আমাদের, ওই পিরামিডাল ট্র্যাক্টের যে ফাইবার গুলো, মানে মোটর কন্ট্রোলের যে ফাইবার গুলো, কর্টিকো স্পাইনাল ট্র্যাক্টের ফাইবার গুলো, এই জন্য এটা একটু গুরুত্বপূর্ণ। এই যে এখানে একটু দেখেন, যে এক পাশে থ্যালামাস, এক পাশে হচ্ছে কর্ডিক নিউক্লিয়াস কাটছে এখানে, তার মানে কর্ডিক নিউক্লিয়াস যদি দেখাইতাম আমরা এখানে, আবার এরকম করে দেখাইতাম। এদিকে হচ্ছে পুটামেন, এই পুটামেনের এই পাশে হচ্ছে গ্লোবাস প্যালিফাস, এই মাঝখানে হচ্ছে এখানে আরো সুন্দর করে দেওয়া আছে। এগুলো লাগে কেন? এগুলো লাগে হচ্ছে আপনার যখন মানে কোনো কিছু ব্রেনে কোথায় লেশন হলে কি করবেন, কেন হইতেছে, এর সাথে কি সম্পর্ক, তখন এই জিনিসগুলো লাগে। ইন্টারনাল ক্যাপসুল এটা বলে ফেলছি, এটা বলবো না, হ্যাঁ। যে ক্রেনিয়াল নার্ভ, আজকের আমাদের মোটামুটি শেষ টপিক, ক্রেনিয়াল নার্ভ। ক্রেনিয়াল নার্ভ 12 জোড়া আমরা জানি। যে যেমনে পারেন, যার যেমনি সুবিধা, ছোটবেলা থেকে যেমনি মুখস্থ করে আসেন ওইভাবে মুখস্থ করবেন। অলফ্যাক্টরি, অপটিক, তারপর অকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল, ভেস্টিবুলো কক্লিয়ার, তারপর হচ্ছে গ্লোসোফেঞ্জিয়াল, ভ্যাগাস, স্পাইনাল অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। আমি কিন্তু না দেখেই বললাম, এবং আমি কিন্তু এই ভিডিও বানানোর সময় এগুলো নাম দেখি নাই। এটা কিন্তু সেই প্রাচীন কালে পড়া থেকেই বললাম, সত্যি কিন্তু বলতেছি। এটা আসলে ওইভাবে খেয়াল করি নাই নামগুলা। তো এটা আসলে মুখস্থ করা, এটা এমন না যে আমি মানে জাদুবিদ্যা, তো মুখস্থই করছি এই জন্য, মানে মুখস্থটা এত ভালো করে করছি এই জন্য মনে আছে আর কি। তো ক্রেনিয়াল নার্ভস তাহলে 12 জন, তাহলে এখানে আমাদের কি কি মাথা রাখতে হবে? এটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ গুলো কি সেন্সরি, মোটর, নাকি দুইটাই আছে? এটা একটা জিনিস। তাহলে ক্রেনিয়াল নার্ভস এই ব্রেনের আশেপাশে যা আছে এগুলোতেই তো সাপ্লাই দিবে। সেন্সরি সাপ্লাই আছে, মোটর সাপ্লাই আছে, কিছু কিছু আছে দুইটাই, যেটাকে আমরা বলি মিক্সড। এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভে কিছু কিছু আছে যারা প্যারাসিম্পেথেটিক সাপ্লাই দেয়। কারণ আমরা জানি প্যারাসিম্পেথিক সাপ্লাই হচ্ছে ক্রিনিও স্যাক্রাল আউটফ্লো, মানে ক্রিনিয়াল নার্ভে কিছু আছে, স্যাক্রাল 2, 3, 4 এগুলো আছে। তাহলে চারটে জিনিস বললাম। কিছু হচ্ছে সেন্সরি নার্ভ, সেন্সরি নার্ভ কোনটা? 1, 2 আর 8। 1 to 8 মানে কি? অলফ্যাক্টরি, অপটিক, ভেস্টিবুলোকক্লিয়ার, এই যে 1, 2, 8, এটা সেন্সরি, মানে পিওর সেন্সরি। এদের কিন্তু কোনো ই নাই, মোটর ফাংশন নাই। মানে যে অলফ্যাক্টরি দেখ, শুধু ঘ্রাণ নেবেন, ঘ্রাণ নিয়ে আর কোনো ওর ফিডব্যাক নেই। আপনি খাবেন না কি করবেন সেটা আপনার অন্য কাজ। তারপর যে অপটিক নার্ভ, শুধু দেখবেন, ওর অন্য কোনো ফাংশন নেই। তাহলে সেন্সরি, জাস্ট সেন্স নিতেছে। ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ ওই যে ইকুইলিব্রিয়াম, এইসব নিয়ে যাইতেছে সে। আর হচ্ছে হিয়ারিং, তাহলে এগুলো সে নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু স্পেশাল সেন্স। এখন আসি, এগুলো সেন্সরি। আর কিছু যে পিওরলি মোটর, ওর কোনো সেন্সরি নাই। পিওরলি মোটর কারা? 3, 4, 6, 11, 12। 3, 4, 6, 11, 12। 3 কি? অকুলো মোটর। অকুলো মোটর, অকুলো মানে কি? চোখ, মোটর, তাহলে চোখে মোটর সাপ্লাই। তারপর হচ্ছে ট্রক্লিয়ার, এটা আমরা পরে বলতেছি, মোটর সাপ্লাই। তারপর হচ্ছে অ্যাবডুসেন্স, মোটর সাপ্লাই। তারপর হচ্ছে অ্যাক্সেসরি, স্পাইনাল ক্রেনিয়াল পার্ট আছে, মোটর সাপ্লাই। হাইপোগ্লোসাল, পিওরলি মোটর, এদের কিন্তু সেন্সরি সাপ্লাই নেই, মানে সেন্সরি কোনো ইনপুট নাই, এদের আসে না। আর কিছু হচ্ছে মিক্সড। মিক্সড মানে কি? সেন্সও নিবে, মোটর ফাংশন দিবে। সেটা তারা কারা কারা? 5, 7, 9, 10 নাকি 5, এই যে ট্রাইজেমিনাল নার্ভ, 7 মিক্সড নার্ভ মানে ফেসিয়াল নার্ভ, 9 হচ্ছে গ্লোসোফ্যারিঞ্জিয়াল, 10 হচ্ছে ভ্যাগাস। 5, 7, 9, 10। এখন প্যারাসিম্পেথিক কার কার আছে? এটা তো সেন্সরি মোটর হিসেবে বললাম। প্যারাসিম্পেথিক কার কার আছে? ভেগাস। ভ্যাগাসের আছে প্যারাসিম্পেথিক। আর কার আছে? 3, 7, 9, 10 না? 3, 7, 9, 10। হ্যাঁ, 3, 7, 9, 10। তাহলে বুঝছেন, এটা তো মিক্সড কারা কারা? 5, 7, 9, 10। প্যারাসিম্পেথিক কার কার আছে? 3, 7, 9, 10। এইরকম আর একটা জিনিস কি আছে বলেন দেখি, হেমাটোলজিতে বা ব্লাড ফিজিওলজিতে? ভিটামিন কোয়াগুলেশন কে, ফ্যাক্টর নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর, 2, 7, 9, 10।
ঠিক আছে। 5, 7, 9, 10 হচ্ছে নেক্সট ক্রেনিয়াল নার্ভ। 3, 7, 9, 10 হচ্ছে প্যারাসিম্পাথেটিক আউটফ্লো। 2, 7, 9, 10 হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। যাই হোক, তো এগুলো দেখি আমরা কোনটা কোথা থেকে অ্যারাইজ করছি। দেখেন, অলফ্যাক্টরি আর অপটিক, এরা হচ্ছে সামনে একেবারে ফোর ব্রেন। প্রথম দুইটা হচ্ছে ফোর ব্রেন, অলফ্যাক্টরি অপটিক। পরের দুটো হচ্ছে মিড ব্রেন। কারা কারা? এই অকুলোমোটর আর ট্রক্লিয়ার। তাহলে 1, 2 হচ্ছে ফোর ব্রেন, 3, 4 হচ্ছে মিড ব্রেন, 5, 6, 7, 8 হচ্ছে এই যে পন্স, 8, 9, 10, 11, 12 হচ্ছে মেডুলা। তার মানে ভাগ করবেন কিভাবে? প্রথম দুইটা, পরের দুইটা, তারপর চারটা, তারপর চারটা। কোনটা কোথা থেকে অ্যারাইজ করে? 1, 2 হচ্ছে ফোর ব্রেন, 3, 4 হচ্ছে মিড ব্রেন। ফোর ব্রেন মিড ব্রেন গেল। এরপর আসেন পন্স মেডুলা, তারপরে চারটা পন্স, মানে হচ্ছে 5, 6, 7, 8। এই নার্ভগুলো পন্স থেকে। তারপরে চারটা হচ্ছে মেডুলা, মানে কি 9, 10, 11, 12। মনে থাকবে নাকি? জি ভাইয়া, মনে থাকবে। মনে থাকা উচিত। এই লেখাবার উপরে চলে গেল কেমনে আল্লাহ জানে। যাই হোক, এগুলো মনে হয় বলা হয়েছে। এই যে, যদি আরেকবার দেখতে চান, এখানে আরেকটু সুন্দর করে দেওয়া আছে। অলফ্যাক্টরি স্মেল, অপটিক নাই ভিশন, অকুলোমোটর আই মুভমেন্ট বলছি, ট্রক্লিয়ার আই মুভমেন্ট, ট্রাইজেমিনাল হচ্ছে ফেস থেকে সেন্সেশন, ট্রাইজেমিনাল যদি মিক্স না, ফেস থেকে সেন্সেশনে নেবে, আবার হেল্পও করবে চাবাচাবিতে, মানে মাসল অফ ম্যাস্টিকেশন। ট্রাইজেমিনাল, তাই না? এই যে তিনটা ভাগে ভাগ করে আর কি, অপথেলমিক ডিভিশন, ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার, মানে এখান থেকে সেন্সেশন, ম্যাক্সিলারি থেকে সেন্সেশন, ম্যান্ডিবুলার থেকে সেন্সেশন। বুঝা যাচ্ছে ম্যান্ডিবুলার থেকে আসছে, ম্যান্ডিবুলার বোন থেকে, ম্যাক্সিলার থেকে ম্যাক্সিলারি বোন থেকে নাম আসছে, অপথেলমিক চোখ থেকে নাম আসছে। তাহলে পুরো দিক থেকে সেন্সেশন নিয়ে যায় ট্রাইজেমিনাল। তারপর মাসল অফ ম্যাস্টিকেশন সাপ্লাই দেয়। তারপর হচ্ছে অকুলোমোটর, নামই হচ্ছে অকুলোমোটর। ট্রক্লিয়ার, আচ্ছা এই যে আমাদের যে চোখের যে মাসল আছে, এক্সট্রা অকুলার মাসল, এগুলোকে সাপ্লাই দেয় মেইনলি অকুলোমোটর নার্ভ, মানে হচ্ছে থার্ড নার্ভ। আমরা একটা সূত্রটা বলি এরকম, থার্ড নার্ভ মানে সাপ্লাই দেওয়া হচ্ছে থার্ড নার্ভ এক্সেপ্ট LR6 SO4। এই সূত্র আমরা বলতাম আর কি, এক্সেপ্ট LR6 আর হচ্ছে SO4, মানে extra ocular muscles of eyeball is supplied by third nerve, that is oculomotor nerve, except LR6 and SO4। মানে LR মানে হচ্ছে ল্যাটারাল রেকটাস, SO মানে সুপিরিয়র অবলিক। এই দুটো মাসলকে অকুলোমোটর সাপ্লাই দেয় না, এছাড়া বাকি যত এক্সট্রা অকুলার মাসল আছে সবগুলোকে সাপ্লাই দেয় অকুলোমোটর। মোটর সাপ্লাই অফ যেগুলো দেয় এক্সট্রা অকুলার মাসলকে, সেগুলোকে দেয় হচ্ছে সবগুলোতেই দেয় অকুলোমোটর, দুইটা মাসল ছাড়া। একটা ল্যাটারাল রেকটাস, মানে ল্যাটারাল দিকে টান দিয়ে নিয়ে দেবে, সুপিরিয়র অবলিক মাসল, এই দুটাকে সাপ্লাই দেয় অন্য নার্ভ। তো ল্যাটারাল রেকটাস কে সাপ্লাই দেয়? সিক্সথ নার্ভ, মানে হচ্ছে অ্যাবডুসেন্স নার্ভ। এই যে, তাহলে অ্যাবডুসেন্স আই মুভমেন্টে হেল্প করে। আর সুপিরিয়র অবলিক কে সাপ্লাই দেয় কে? SO4, ফোর মানে হচ্ছে ফোর্থ নার্ভ, দ্যাট ইজ ট্রক্লিয়ার নার্ভ। তাহলে ট্রক্লিয়ার নার্ভ আই মুভমেন্ট কে সাপ্লাই দেয়, মানে আই মুভমেন্টে হেল্প করে। তাহলে এটা ক্লিয়ার হইলো, আই মুভমেন্টে কারা কারা হেল্প করে? অকুলার মাসল, সব মাসলকে সাপ্লাই দেয় এক্সেপ্ট LR6 SO4। LR মানে ল্যাটারাল রেকটাস, সাপ্লাইড বাই LR6, সিক্স নার্ভ মানে অ্যাবডুসেন্স নার্ভ। আর সুপিরিয়র অবলিক সাপ্লাই বাই ফোর্থ নার্ভ মানে ট্রক্লিয়ার নার্ভ। মানে ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স এবং অকুলোমোটর, এরা হচ্ছে আই মুভমেন্টে হেল্প। তাহলে শেষ তিনটার ফাংশন জানা, ক্রিমিনাল ফাংশন জানলাম তিনটা। অলফ্যাক্টরি, অলফ্যাকশন, গন্ধ নিয়ে যাবে, স্মেল। অপটিক, চোখ দিয়ে দেখতেছি, ভিশন, ভিশন নিয়ে গেল। বাকি তিনটা, তিন জানলাম, চার জানলাম, ছয় জানলাম, মাঝখানে থাকে পাঁচ। পাঁচ নাম্বার কি? ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাই মানে তিনটা, তিনটা ডিভিশন আছে। একটা হচ্ছে অপথ্যালমিক ডিভিশন, ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। এই তিনটা ডিভিশন থেকে সেন্সরি স্টিমুলাস নিয়ে যাবে, নিয়ে আবার মোটর ইম্পালস দিবে যে চাপাচাপি কর। আচ্ছা, ট্রাইজেমিনালি কিন্তু প্যারাসিম্পেথেটিক আছে, সেগুলো আমরা আলাদা বলবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এই ছটা নাম আমরা জানলাম। এবার হচ্ছে ফেসিয়াল নার্ভ, নামই ফেসিয়াল, তাহলে ফেসের যত এক্সপ্রেশন আছে সেটাতে সে মোটর সাপ্লাই দিবে। মাসলস অর ফেসিয়াল এক্সপ্রেশন। এই যে কাউকে চোখ টিপ মারলাম, এটা ফেসিয়াল এক্সপ্রেশন, একটা মাসল, মাসল কাজে লাগতেছে, ফেসিয়াল এক্সপ্রেশন। এই যে হাসি দিলাম, প্রিন্স করলাম, গাল ফুলাইলাম,
এগুলি সব হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনে হেল্প করে। নায়ক নায়িকারা তো এসব করে, তার মানে তারা ফেসিয়াল এক্সপ্রেশন দেয়। তাহলে তাদের ফেসিয়াল নার্ভ সাপ্লাই দিতেছে মোটর। তাহলে এটা যেহেতু ট্রাইজেমিনাল একটা বললাম কি মিক্স না, নাকি মিক্স না, পাঁচ, তারপর হচ্ছে ফেসিয়াল নার্ভ, সে হচ্ছে একটা মিক্স নার্ভ। তার মানে মোটর যেহেতু একটা সেন্সরি আছে, সেন্সরি কি টাং থেকে সে সেন্সরি সাপ্লাই নিয়ে যায়, অ্যান্টিরিয়র 2/3 অফ দ্য টাং থেকে সেন্সরি সাপ্লাই নেয়। তার মানে তার মিক্সড সার্কুলেশন বুঝলাম। মানে ভেস্টিবুলো কক্লিয়ার নার্ভ পিওরলি সেন্সরি নার্ভ। তার মানে সে শুধু ইম্পালস নিবে, কি নিবে? হিয়ারিং এবং ব্যালেন্স বা ইকুইলিব্রিয়াম যাই বলি, হ্যাঁ, এটা। তাহলে প্রথম 8টা নার্ভের কিন্তু ফাংশন আমরা জানলাম। এই ফাংশন কিন্তু জীবনে মুখস্থ করার দরকার নাই, যা বলছি একটু শুনলেই কিন্তু এই সারা জীবন মনে থাকবে কার কি না। এবং গ্লোসোফ্যারেঞ্জিয়াল, গ্লোসোফ্যারেঞ্জিয়াল, তাহলে এটা হচ্ছে, এটা কিনা 5-7 9 মধ্যে তো পড়ে, মিক্সড। তাহলে সেন্সরি আছে, মোটর সাপ্লাই আছে, এবং একটা প্যারাসিম্পেথিক সাপ্লাই আছে। প্যারাসিম্পেথিক সাপ্লাই মানে বলছি, আগেই বলবো। তো গ্লোসোফ্যারেঞ্জিয়াল হচ্ছে সেন্সেশন নিয়ে যাবে জিহ্বার পিছন দিক থেকে, টেস্ট নিয়ে যায়। আচ্ছা, ভ্যাগাস নার্ভ, এটা কিন্তু সবচেয়ে বড়। আমরা যখন অটোনমিক নার্ভাস সিস্টেম বলছি তখন কিন্তু অনেক বলছি, পুরো একেবারে ল্যারিংস, ফ্যারিংস, ইসোফেগাস, স্টোমাক, লিভার, প্যানক্রিয়াস যা আছে মোটামুটি, ইন্টেস্টিনের কিছু পার্টকে দেয়। তার মানে স্টোমাক বিশাল একটা প্যারাসিম্পথেটিক সাপ্লাই দেয়। তো এ কিন্তু ভিসেরো মোটরও হেল্প করে। তাহলে সেন্সেস শুধু নিয়ে যাচ্ছেই, এবং অ্যাক্সেসরি নার্ভ, স্পাইনাল অ্যাক্সেসরি আর হচ্ছে ক্রেনিয়াল পার্ট অফ অ্যাক্সেসরি নার্ভাস, এরা হচ্ছে ওই কিছু, এই যে ট্রাপিজিয়াস, এই সব কিছু মাসল আছে, মানে মোটর সাপ্লাই। হাইপোগ্লোসাল কি, যে যেটাও কি বলে মোটর, তার মানে এটা হচ্ছে টাং মুভমেন্টে হেল্প করে। ঠিক আছে, গেল। টাঙের মাসল মোটামুটি সবই হাইপো, এটারও একটা সূত্র আছে এরকম, যাই হোক, গেল। এখন এই যে এই কথাগুলো আবার বলা আছে এখানে, সব একসাথে পাবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। যদি পিওর সেন্সরি নার্ভ 1 2 আর 8, এক হচ্ছে অলফ্যাক্টরি নার্ভ, সেন্স নেবে কি স্মেল, ভিশন, হিয়ারিং অ্যান্ড ব্যালেন্স, শেষ। মোটর পিওরলি মোটর, এই যে আই মুভমেন্ট, মোস্ট মাসলস। তারপর হচ্ছে আই মুভমেন্ট এটা আমি বললাম, নেক অ্যান্ড শোল্ডার, টাং মুভমেন্ট, তাহলে মোটর গুলো শেষ। এখন কিন্তু মিক্সড বলে আমরা বলেছি, হ্যাঁ। এখন আসেন প্যারাসিম্পেথিক 3 7 9 10, কে কোথায় প্যারাসিম্পেথিক সাপ্লাই দেয়? দেখেন 3 7 9 10, তাহলে থ্রি হচ্ছে আমাদের অকুলোমোটর নার্ভ, সেটা পিউরলি মোটর। পিউরলি মোটর হচ্ছে মানে আই মুভমেন্টে হেল্প করবে। তাহলে তার প্যারাসিম্পেথিক কোনটা? এই যে পিউপিল কনস্ট্রিকশন করে, এটা আমরা একটু ডিটেলস করবো। পিউপিল তো আমরা বুঝি, পিউপিল কনস্ট্রিকশন করে, এটা যদি প্যারাসিম্পেথিক সাপ্লাই। সিলিয়ারি মাসল কনস্ট্রিকশন করে আর কি, এটা তো প্যারাসিম্পেথিক সাপ্লাই। তাহলে 3 7 কি? ফেসিয়াল নার্ভ, ওরও প্যারাসিম্পেথিক সাপ্লাই আছে। ও কি করে? এই যে স্যালাইভেশন, টিয়ার, ল্যাক্রিমেশন, এগুলোতে হেল্প করে প্যারাসিম্পেথিক সাপ্লাই দিয়ে। তারপর হচ্ছে গ্লোসোফারেঞ্জিয়াল, ওই সেই ভদ্রলোক, ওই যে স্যালাইভারি গ্ল্যান্ড, প্যারাটিক স্যালাইভারি গ্ল্যান্ডে সিক্রেশন করে। ভ্যাগাস নার্ভ, ওর তো আর কথা বলারই নেই, ও তো দুনিয়ার সবকিছুতে সিক্রেশন করে, মানে যে স্টোমাক, ইন্টেস্টিন যা আছে। তারপর যে হার্টে প্যারাসিম্পেথিক সাপ্লাই দেয়, তাই না? এসএ নোড, এভি নোডে প্যারাসিম্পেথিক সাপ্লাই আছে। এখন এই যে এখানে আমরা দেখাইছি যে কোথায়, যে প্যারাসিম্পেথিকের প্রি গ্যাংলিয়নিক কিছু নিউরন আছে, পোস্ট গ্যাংলিয়নিক কিছু নিউরন আছে। আমরা এটা এই অটোনমিক নার্ভাস সিস্টেমের ক্লাসে এটা আমরা আলোচনা করেছি, এটা এই জন্য বলতেছি না, শুধু দুটা বলবো আর কি। দুটা বলে আমরা এখান থেকে আলোচনা শেষ করবো। দেখেন অকুলোমোটর নার্ভ, অকুলোমোটর নার্ভ কোথা থেকে আসে? অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। আমি কি বললাম? তাহলে প্রথম দুটো হচ্ছে ফোর ব্রেন, পরটা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেন থেকে আসে। এবং ওর এখান থেকে ধরো মাঝখানে একটা রিলে স্টেশন আছে, যেটাকে আমরা বলি নিউক্লিয়াস, তাই তো? ব্রেনের ভিতরে নিউক্লিয়াস থেকে আবার আরেকটা ইম্পালস গিয়ে আমার অর্গানে দিচ্ছে, এটা ধরো যে একটা অর্গান সাপ্লাই আসছে। তাহলে এখানে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটার নাম হচ্ছে অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস, এডেনজারোস্পাইনাল নিউক্লিয়াস ইন দ্য মিড ব্রেন। ঠিক আছে? তো আমরা যখন এই যে, আচ্ছা তাই,
তো অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস হচ্ছে এডিনজেরোস্পাইনাল নিউক্লিয়াস, কোথায় থাকে? মিড ব্রেনে। তার মানে এটা যদি একটা গ্যাংলিয়ন হয় বা নিউক্লিয়াস হয়, তাহলে এর আগেও কিছু ফাইবার আছে, এর পরেও কিছু ফাইবার আছে, তাই তো? তাহলে আহ, কি দেখায় একটু, না এই নিউক্লিয়াস থেকে ধরেন, ধরা যাক এটা একটা নিউক্লিয়াস, এডিনজেরোস্পাইনাল নিউক্লিয়াস। এইখান থেকে কিছু ফাইবার গেছে, গিয়ে এখানে ধরেন সিনাপস করছে আর একটা ফাইবারের সাথে, সে গিয়ে একটা মাসলকে ধরলাম, এটা একটা মাসল, মাসলকে সেপারেট দিচ্ছে। এখন এই যে নিউক্লিয়াস থেকে এই যে নিউরনটা গেল এখানকার পর্যন্ত, এখানে একটা গ্যাংলিয়ন, এটা একটা গ্যাংলিয়ন, হ্যাঁ, এখানে সেল বডি কানেকশন আছে। এটা তো সেল বডি, এটা আসলে তো এরকম সিনাপস না, এটা সেল বডি। তাহলে সেল বডি কালেকশন কালেকশন আছে, তাহলে কালেকশন অফ সেল বডি আউটসাইড দ্য সিনাপস গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়নটার নাম সিলিয়ারি গ্যাংলিয়ন। আমরা যে থার্ড নার্ভের কথা বলতেছি, অকুলোমোটর নার্ভের, তো অকুলোমোটর নার্ভের নিউক্লিয়াস আছে ব্রেনে, মিড ব্রেনে। তাহলে এটার নাম হচ্ছে এডেনজারোস্পাইনাল নিউক্লিয়াস। এটার নাম এডেনজারোস্পাইনাল নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াস তাহলে নার্ভ বের হয়ে আসলো, আসার পরে এখানে সিনাপস করলো, এখানে কিছু সেল বডি কানেকশন আছে, এটার নাম হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। এই যে সিলিয়ারি গ্যাংলিয়ন, তাহলে এটার নাম হচ্ছে সিলিয়ারি গ্যাংলিয়ন। তো এখান থেকে আবার একটা নার্ভ বের হয়ে আমার চোখের মাসলে সাপ্লাই দিচ্ছে। সেই মাসলগুলোর নাম কি? স্ফিংটার পিউপিলি, সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসল এবং স্ফিংটার পিউপিলি, এটা আমরা কিন্তু আগের ক্লাসে বলেছি। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, যে কেন সিলিয়ারি মাসল মানে মানে কন্ট্রাকশন হইলে পিউপিল ছোট হবে। কারণ আমার যদি এরকম হয়, যেটা আমার পিউপিল ধরলাম, এর চারপাশে আইরিস আছে, আইরিস, তো আইরিস এরকম সার্কুলার মাসল আছে, হ্যাঁ, এরকম সার্কুলার মাসল আছে। আর কিছু আছে এরকম লংগিটিউডিনাল মাসল। তো একই কালার হয়ে গেল লংগিটিউডিনাল। তো লংগিটিউডিনাল মাসল যদি এরকম টান দেয়, মানে কন্ট্রাকশন করে, তাহলে পিউপিলটা ডাইলেট হয়ে যাবে, ভিতরে গোলটা বড় হবে, তাই তো পিউপিল ডাইলেট হবে। আর সার্কুলার মাসল যদি কন্ট্রাকশন করে ভিতরের দিকে, তাহলে পিউপিল ছোট হয়ে যাবে। এটা হলো কমন কথা। তাহলে আমার এই যে এডিনজারোস্পাইনাল নিউক্লিয়াস থেকে অকুলোমোটর নার্ভের যে প্যারাসিম্পাথেটিক নিউক্লিয়াস, প্রি গ্যাংগুলেটিক নিউরন এসে সিলিয়ারি গ্যাংলিয়নটা এখানে সিনাপস করলো। এরপর যেটা বের হলো যে নার্ভ ফাইবার গুলো, এগুলো তৈরি করে শর্ট সিলিয়ারি নার্ভ। মানে এই ফাইবার গুলো মিলে তৈরি করে শর্ট সিলিয়ারি নার্ভ। শর্ট সিলিয়ারি নার্ভ সাপ্লাই দেয় কাকে? এই যে আমার রেডিয়াল মাস, কি বলে, সার্কুলার মাসল, এই যে যেটা আঁকলাম গোল গোল, বা স্ফিংটার পিউপিলি বললাম, তাহলে ওর নাম স্ফিংটার পিউপিল। তার মানে ও যদি কনস্ট্রিকশন করে পিউপিল ছোট হয়ে যাবে, বা সার্কুলার মাসল। তাহলে প্যারাসিম্পেথিক সাপ্লাইয়ে, প্যারাসিম্পেথিক স্টিমুলাসে পিউপিল কনস্ট্রিক্ট করে। এই শব্দটা আমাদের জানা খুব জরুরি, এই তথ্যটা গেল। আর একটা কি বললাম, যে সিলিয়ারি মাসল, সেটা কিরকম? ধরা যাক এটা আমার যদি আইবল হয়, এটা যদি আমার সামনে কর্নিয়া হয়ে যায়, এটা এটা ধরলাম আইবল। তো স্কেলেরা মনে করা যায় এরকম। তো ধরা যাক এটাই, মনে করো আমি ছবি অত ভালো আঁকতে পারতেছি না, দেখ এটাই ধরা যাক আমার সিলিয়ারি বডি, সিলিয়ারি মাস হইলো। এখন এখানে এই যে এরকম আইরিস এরকম থাকে না সামনের দিকে, এই যে মাঝখানে যে ফাঁকাটা, এটা তো পিপিল, মানে চারপাশে যখন আইরিস থাকবে মাঝখানে যখন ফাঁকা থাকবে। এখন ধরা যাক এখানে আমার লেন্স আছে, এটা ছবি অত ভালো হয় নাই, ধরা যাক আর কি, যেমন আমি হইতেছে। ও, তাহলে এই যেটা আমার লেন্স মাঝখানে, এই যেটা যেটা আঁকলাম, এটা আসলে সাসপেন্সরি লিগামেন্ট, হ্যাঁ। সাসপেন্সরি লিগামেন্ট দিয়ে লেন্সটা এরকম আছে, তো লেন্স নর্মালি ফ্ল্যাটই থাকে। এখন যেটা আমরা বললাম যে সিলিয়ারি মাসল, এই সবুজ কালার যেটা দেখতেছি আমরা, সবুজ কালার, এইটা হচ্ছে সিলিয়ারি মাসল। এটা যদি কন্ট্রাক্ট করে, তাহলে এই পার্টটা ফিক্স থাকে, এই পার্টটা ফিক্স থাকে। তাহলে কন্ট্রাক্ট করে এটা আরো সামনের দিকে গিয়ে, কারণ এটা সিলিয়ারি মাসল, এটা কন্ট্রাক্ট এরকম হবে, এটা সিলিয়ারি মাসল, এই হাতটা আমার, এটা এখানে সাসপেন্সরি লিগামেন্ট লেগে আছে লেন্স, এটা কন্ট্রাক্ট করে সামনের দিকে যাবে, এটা আসবে না, এটাই সামনের দিকে যাবে। এইটা যখন সামনের দিকে যাবে, মানে সিলিয়ারি মাসলটা কন্ট্রাক্ট করে এরকম হবে,
তো সাথে করে তাহলে কি সে এই সাসপেনশনাল লিগামেন্টটাকে টেনে নিয়ে সামনে যাবে। ও যখন কন্ট্যাক্ট করে সামনে আসবে তখন সাসপেনশনাল লিগামেন্ট সামনে নিয়ে যাবে। তো সাসপেনশনাল লিগামেন্ট তাহলে এই জায়গায় আসলো এখন, কথার কথা। আমরা এই সাসপেনশনাল লিগামেন্টটা তাহলে সামনে চলে আসলো এই জায়গায়, এই সাসপেনশনাল লিগামেন্ট সামনে চলে আসলো। তাহলে এখন সামনে জায়গা কম হলো, লেন্সটা তাহলে একটু রিল্যাক্স হইলো। লেন্স যখন রিল্যাক্স হবে তখন লেন্সটা সামনে গেলে কিরকম হবে, এই লম্বা লেন্সটা যখন ছোট হওয়ার সুযোগ পাবে, লেন্স ছোট হওয়ার সুযোগ পাবে, তখন এরকম একটু গ্লোবিউলার হবে সামনে আসার কারণে। তাইলে গ্লোবিউলার হলে এই লেন্সের যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা ক্যাপাসিটি বাড়বে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরো দেখ এই যে লম্বা একটা লেন্স যদি থাকে, ওখানে যদি আমি লাইট দেই, লাইটটাকে সে কনভার্স করলো এখানে, ধরা যাক এগুলো মনে করেন লাইট রে, কনভার্স করলো এখানে। কিন্তু এইগুলো এর চেয়ে যদি আমার একটা এরকম লেন্স হয়, তাহলে তার কনভার্জিং পাওয়ার কিন্তু বাড়বে, এরকম মানে অনেক শক্তিশালী হবে। তাহলে এখানেই একসাথে করে ফেলছে। তো যখন আমরা নিয়ার ভিশন করি, সামনের জিনিস দেখি, হঠাৎ করে আমি দূরে তাকায় আছি, দূর আকাশে তাকায় আছি, আমাকে বললাম কলমটা দেখ, তাহলে আমার আইবল কনভার্স করতে হয়, মানে চোখটাকে এদিকে, দুটাকে কাছাকাছি এনে দেখতে হয় খুব, যে কি লেখা এখানে পড়ো তো দেখি। আমি দূরে তাকায় আসলাম, হঠাৎ বল কলমে কি লেখা পড়ো তো এখানে দিয়ে, তাহলে আইবলটাকে এদিকে নিয়ে আসলাম, কনভার্স করলাম। পিউপিল তখন আমরা ই করি, ছোট্ট ছোট করি, পিউপিল ছোট করে ফেলি, এবং এই লেন্সটাকে সামনে নিয়ে এসে লেন্সটাকে আমরা মোর গ্লোবিউলার করি, যাতে এই পাওয়ারটা বাড়ে এবং ফোকাসটা ঠিক মতো হয়, দেখতে পারি। এগুলো হচ্ছে, এটা হলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। অনেক দূর থেকে হঠাৎ করে যদি নিয়ার অবজেক্ট দেখি, তাহলে চোখের যে সেন্স গুলো হয় এগুলো অ্যাকোমোডেশন রিফ্লেক্স। তার মধ্যে একটা কাজ কে করে, সিলিয়ারি মাসল। সিলিয়ারি মাসল কি করে, কন্ট্রাকশন করে। কার প্রভাবে করে, প্যারাসিম্পথেটিক স্টিমুলাসের কারণে। প্যারাসিম্পথেটিক স্টিমুলাসের কারণে সিলিয়ারি মাসল যখন কন্ট্রাক্ট করবে, লেন্স তখন গ্লোবিউলার হবে। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে এই যে প্যারাসিম্পথেটিক করতেছি আমরা, যেটা মেইনলি কি রিলিজ করে, এসিটাইল কোলিন। তাহলে এসিটাইল কোলিন দিলে এই ঘটনাগুলো ঘটবে। মানে এসিটাইল কোলিনের ফলে এই যে স্ফিংক্টার পিউপিলি বা সার্কুলার মাসল অফ আইরিস কন্ট্রাক্ট করলে পিউপিল কনস্ট্রিক্টেড হয়, পিউপিল ছোট হয়। আর সিলিয়ারি মাসল কন্ট্রাক্ট করলে লেন্স ছোট হয়, লেন্স গ্লোবুলার। এটা হচ্ছে অকুলোমোটর নার্ভের কথা, মানে প্যারাসিম্পথেটিক আউটফ্লো। আর ফেসিয়াল নার্ভে প্যারাসিম্পথেটিক আউটফ্লো যেমন সুপ্রিয়র স্যালাইভেটরি নিউক্লিয়াস কই থাকে, মেডুলাতে থাকে। এখান থেকে ই আসবে, মানে নিউরন এসে এই যে এখানে সেল বডির সাথে সে কানেক্ট করবে। তো সেল বডি কালেকশন আছে এখানে, যেটাকে বলি টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন বা সাবমেন্ডিবুলার গ্যাংলিয়ন। টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন থেকে কিছু ফাইবার বেরিয়ে যাবে, ল্যাক্রিমাল গ্ল্যান্ডে ল্যাক্রিমেশন করবে। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড, বিশেষ করে সাবলিঙ্গুয়াল সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে যাবে, গিয়ে স্যালাইভেশন করবে। তো এই নিয়ে কথা বলবো না, আমরা একটু অকুলোমোটর নার্ভ নিয়ে আলোচনা করব, তারপর ফেসিয়াল নার্ভ নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা শেষ করবো। এগুলো বলা আছে। আচ্ছা, এই যে এখানে যেটা দেখাইলাম, যেটা বললাম আমি একটু আগে, যে এই যে স্ফিংক্টার পিউপিলি মাসল অফ আইরিস এবং সিলিয়ারি মাসল, তাহলে স্ফিংক্টার পিউপিলি আইরিস পিউপিল কনস্ট্রিকশন করে, মানে মায়োসিস করে। আর নিয়ার ভিশনের জন্য অ্যাকোমোডেশন করে হচ্ছে এই সিলিয়ারি মাসল। আচ্ছা, তাহলে প্যারাসিম্পথেটিক আমরা এই কথাটা বুঝলাম না, যে এখন কিছু কোশ্চেন আছে আপনাদের। স্ফিংক্টার পিউপিলি প্যারাসিম্পথেটিক কি রিলিজ করে আসলে, প্রি গ্যাংলিয়নিক পোস্ট গ্যাংলিয়নিক সবখানে কিন্তু এসিটাইল করে রিলিজ করে। তাহলে প্যারাসিম্পথেটিক ধরেন এসিটাইল করে রিলিজ করলো, কোথায় গিয়ে করলো, ওই যে এডিনজোস্পার্মাল নিউক্লিয়াস থেকে আসলো, সিলিয়ারি গ্যাংলিয়নে তারা সিনাপস করলো, সিলিয়ারি গ্যাংলিয়ন শর্ট সিলিয়ারি নার্ভ বের হয়ে স্ফিংক্টার পিউপিলি এবং সিলিয়ারি মাসলে সাপ্লাই দিল। তাহলে এই নার্ভ টার্মিনালে তারা এসিটাইলকোলিন রিলিজ করবে, করলে স্ফিংক্টার পিউপিলি মাসল কি হবে, কনস্ট্রিক্ট করবে নরমালি। সিলিয়ারি মাসল কি করবে, কন্ট্রাক্ট করলে নিয়ার ভিশনের জন্য সেটা পারফেক্ট হবে, মানে অ্যাকোমোডেশন রিফ্লেক্স। আর ওই যে পিউপিল কনস্ট্রিক্ট করলো, এটা লাইট রিফ্লেক্স। আমি যদি চোখের মধ্যে লাইট ফেলি, পিউপিল ছোট হয়ে যায় না? পিউপিল ছোট হয় আসলে যাতে লাইট কম ঢোকে, এটা একটা প্রোটেক্টিভ রেসপন্স। আমরা বলেছিলাম আগের ক্লাসে যে রিফ্লেক্স হচ্ছে প্রোটেক্টিভ রেসপন্স। চোখের মধ্যে লাইট ফেললে চোখ নিজেকে প্রোটেক্ট করার জন্য, আলো কমায় ফেলার জন্য পিউপিল তাকে কনস্ট্রিক্ট করে, এটা লাইট রিফ্লেক্স। তাহলে এটা কি দিয়ে হয়, স্কিনটা পিউপিলি মাসলে প্যারাসিম্পথেটিক সাপ্লাই দেওয়া হয়। সেটা কিভাবে হয় সেটা আমরা একটু পরে দেখবো, ভিজুয়াল রিফ্লেক্স কিভাবে হয়। এখন কথা হচ্ছে, ওপিসি পয়জনিং এ কি হয়, বলেন দেখি কেউ, ফার্মাকোলজি পড়ি। ওপিসি পয়জনিং, আচ্ছা ধরা যাক এই যে আমার এটা একটা নার্ভ টার্মিনাল, তাই তো দেখতেছি আমরা।
এটা তো পোস্ট সিনাপটিক সেল, বা এটা ধরলাম আমার ওই যে সেই স্পিন্টার পিউপিলি মাসলের সেল। তাহলে এইখানে নার্ভ টার্মিনাল কি রিলিজ করবে? এসিটাইল কোলিন। এই যে এসিটাইল কোলিন রিলিজ করতেছে, এসিটাইল কোলিনের রিসেপ্টর আছে, রিসেপ্টর উপর কাজ করতেছে, করে সে অ্যাক্টিভ করতেছে, করার পরে মাসল কন্ট্রিক্ট করলে পিউপিল ছোট হয়ে গেল। এটা আমি ধরলাম স্পিন্টার পিউপিলি মাসল। এখন এই যে এসিটাইলকোলিন রিলিজ হয়, আমরা আগের ক্লাসে পড়েছি নিউরোট্রান্সমিটারে যে এসিটাইলকোলিনটা ব্রেকডাউন হয় খুব সামান্য সময়ের মধ্যেই। ব্রেকডাউন হয় এসিটাইল কোলিনেস্টারেজ দিয়ে। এসিটাইল কোলিনেস্টারেজ দিয়ে, যেখানে লেখা আছে এসিটাইল কোলিনেস্টারেজ, এসিটাইল কোলিন এস্টারেজ। এসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে এসিটেট এবং কোলিনে। সেই কোলিন আবার সেই এই যে ব্রেকডাউন করে এসিটাইল কোলিন এস্টারেজ, ব্রেকডাউন করে এসিটাইল কোলিনকে এসিটেট এবং কোলিনে। সেই কোলিন আবার রিঅ্যাপটেক হয়, সেই কোলিন আবার ইউজ হয় এসিটাইল কোলিনের সাথে বাইন্ড করে এসিটাইল কোলিন তৈরি করে। তার মানে একটা সাইকেলের মতো। তো এসিটাইল কোলিন এস্টারেজ যে কিনা এসিটাইল কোলিনকে ভেঙে এসিটেট এবং কোলিনে কনভার্ট করে, সেই এসিটাইল কোলিন এস্টারেজকে যদি কেউ তার অ্যাক্টিভিটিটাকে যদি কেউ নাই করে দেয়, বন্ধ করে দেয়, তাহলে কি হবে বলেন? এটা বলতে হবে। এসিটাইল কোলিন এস্টারেজের কাজ কি? এসিটাইল কোলিন এস্টারেজের কাজ হচ্ছে এসিটাইল কোলিনকে ব্রেকডাউন করা, মানে হচ্ছে নার্ভ টার্মিনাল থেকে যেসব এসিটাইল কোলিন রিলিজ হচ্ছে, সেই এসিটাইল কোলিন তো কাজ করবে কোথায়? এসিটাইল কোলিন রিসেপ্টরের উপরে কাজ করবে। এখন সারাদিন সারা জীবন তো আর কাজ করলে হবে না, ওদেরকে তো ব্রেকডাউন করতে হবে। নর্মালি তো আমাদের যেসব কেমিক্যাল রিলিজ হয় নানা শরীরে, সেগুলো তো একটা সময় পরে গিয়ে সবারই ব্রেকডাউন লাগে, সব সারা জীবন থাকলে তো হবে না। তো এসিটাইল কোলিন কাজ করবে রিসেপ্টরের উপর, কিন্তু একই সাথে একটু পরেই, সামান্য ফ্র্যাকশন অফ সেকেন্ডস পরেই তারা এসিটাইল কোলিন স্ট্রেস দিয়ে ব্রেকডাউন হবে। এসিটাইল কোলিনটা ব্রেকডাউন হয়ে যাবে, ভেঙে দুই ভাগ হয়ে যাবে। এখন কেউ যদি এসিটাইল কোলিন স্টোরেজের অ্যাক্টিভিটি বন্ধ করে দেয়, তাহলে এসিটাইল কোলিন ব্রেকডাউন হবে না। ব্রেকডাউন হয়ে না হইলে এসিটাইল কোলিনের অ্যাক্টিভিটি মানে বেঁচে থাকবে বেশিক্ষণ। বেঁচে থাকলে তার অ্যাক্টিভিটি বাড়বে, মানে বেঁচে থাকবে বেশিক্ষণ, মানে এই এসিটাইল কোলিনকে ব্রেকডাউন করার কেউ নাই, তখন সে বেশি বেশি এই রিসেপ্টরের উপর কাজ করবে, তখন অ্যাক্টিভিটি বেড়ে যাবে প্যারাসিম্পেথিকের। এটি হচ্ছে ওপিসি পয়জনিং এর মেকানিজম, মানে অর্গানোফসফরাস পয়জনিং। এই যে খেতে খামারে যে বিষ দেয়, যে বিষ খেয়ে আমাদের প্রচুর রোগী আছে উপজেলায়, সেই ওপিসি গুলো করে কি এসিটাইল কোলিন এনজাইমের অ্যাক্টিভিটিকে ব্লক করে দেয়। ওদেরকে ব্লক করলে এসিটাইল কোলিন ড্যামেজ বা ডিস্ট্রয় হয় না, এসিটাইল কোলিন এই যে নার্ভ টার্মিনাল গুলোতে বেড়ে যায়, এই ক্লেপটে স্ন্যাপটিক ক্লেপটে, তখন এসিটাইল কোলিন বেশি বেশি কাজ করে। বেশি বেশি কাজ করলে বেশি বেশি প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটি গুলো হবে। যেমন প্যারাসিম্পেথিক কি, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন করলাম না আমরা, এগুলো এগুলো করে। স্লাস স্লাস দিয়ে মনে রাখি আমরা, SLUDGE, স্যালাইভেশন, ল্যাক্রিমেশন, ইউরিনেশন, ডেফিকেশন, এইসব আর কি। এগুলো বাড়ায় দেয়, মানে প্যারাসিম্পথেটিক কাজগুলো বাড়ে। এখন পিউপিলে কি হবে? পিউপিলটা কেমন হবে? পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে যাবে, কারণ প্যারাসিম্পথেটিক অ্যাক্টিভিটি বাড়ছে, স্ট্রেসগুলোর অ্যাক্টিভিটি বাড়ছে। যদি ওপিসি পয়জনিং এর কথা বলতেছি আমরা, পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে যাবে। এই কারণে আমরা যারা ওপিসি পয়জনিং যদি দেখে থাকি কখনো, বিশেষ করে উপজেলায় তো এটার অভাব নাই, পিউপিল লিখবেন পিন পয়েন্ট পিউপিল বলি, কথাটা আমরা বলি পিন পয়েন্ট পিউপিল, মানে ওপিসি পয়জনিং। তখন আমরা অ্যাট্রোপিন দিয়ে ওটাকে ডাইলেট করি। কারণ অ্যাট্রোপিন কি করে, এই যে এসিটাইল কোলিন যে বেড়ে গেল ওবিসি পয়জনিং এর কারণে, এসিটাইল কোলিন বেড়ে গেছে, বেশি বেশি কাজ করতেছে, অ্যাট্রোপিন কি এসিটাইল কোলিন যার সাথে কাজ করে, এই যে রিসেপ্টর, এই রিসেপ্টরকে সে কম্পিট করে, কারণ রিসেপ্টরকে ব্লক করে দেয়। হ্যাঁ, ওবিসি পয়জনিং এসিটাইল কোলিন স্টোরেজ কে ধ্বংস করছে, করার ফলে এসিটাইল কোলিন বাড়ছে, এসিটাইল কোলিন বেশি বেশি কাজ করতেছে। অ্যাট্রোপিন করতেছে কি, ওই কাজ করার জায়গা বন্ধ করতেছে। এসিটাইল কোলিন বাড়ছে বাড়ুক, কিন্তু ওরা কাজ করতে দিবে, তখন এসিটাইল কাজ করতে পারতো না, তখন রিভার্স হতে আস্তে আস্তে। ট্রাইডক্সিনের কথা না বলি, তাহলে বেশি হয়ে যাবে আজকের জন্য। চাইলে আমরা এর থেকে থামি। আমরা কি ক্লাস শেষ করব, নাকি আরো কিছুক্ষণ থাকবে? হর্নার সিনড্রোম, আচ্ছা একটু জাস্ট বলে নেই যে হর্নার সিনড্রোম হচ্ছে সার্ভাইকাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, এটা আসলে আমাদের চোখে কিছু সাপ্লাই দেয়। তো এটা এক সিম্প্যাথেটিক, তাহলে সিম্প্যাথেটিক নষ্ট হইলে প্যারাসিম্প্যাথেটিকের কাজটা বেশি হবে। সিম্প্যাথেটিক যেহেতু সাপ্লাই নাই, তাহলে প্যারাসিম্প্যাথেটিকের
ফাংশনকে অপোজ করার কেউ নেই, তাহলে প্যারাসিম্পাথেটিক ফাংশন করলে কি আমরা জানি যে মায়োসিস হবে। হ্যাঁ, পিপিল কনস্ট্রিক্ট করা, এই তো মায়োসিস। সিম্প্যাথেটিক যেহেতু নাই, সোয়েটিং হবে না। সিম্প্যাথেটিক সোয়েটিং করে, অ্যানাইডোসিস হবে। পার্শিয়াল টোসিস এটা না বলি, এটা হচ্ছে মুলার্স মাসল, বা এই যে আমাদের আইলিড যে ক্লোজ হয়, এটা পুরোটা মানে কিছু মানে কিছু কাজ করে হচ্ছে মুলার্স মাসল, সুপিরিয়র টার্সাল মাসল। ওটার যেহেতু ইনার্ভেশন থাকে না, এই কারণে একটু ফল হয় আর কি। মানে আইলিডটা একটু করে দেয়া থাকে, এটাকে বলি টোসিস। পুরোপুরি হয় না, কমপ্লিট ফল হয় না, এই কারণে আমরা পার্শিয়াল টোসিস বলি। এটা না বলি। আমার মনে হয় আজকে ক্লাস শেষ করে দিই, যেহেতু কোনো রেসপন্স নাই এই সব অ্যাকোমোডেশন রিফ্লেক্স রিফ্লেক্স আর না বলি। এইটুকু আর বলতে চাইছিলাম, কিন্তু থাক, বেশি হয়ে যাবে সব। প্রয়োজন হলে প্রয়োজন, এটা নিয়ে একটা লেকচার বানায় ফেলবো না। তো শেষ করলাম তাহলে।